নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আজ নিয়ে চলে এসেছি বহু প্রতীক্ষিত এবং তোমাদের সবচেয়ে ফেভারিট একেন বাবুর গল্প নিয়ে। আজ শুনবে শ্রী সুজন দাশগুপ্তর কলমে একেন বাবু সিরিজের উপন্যাস ছদ্মবেশী সময়। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেন বাবু সমগ্র খণ্ড 6 থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজকের উপন্যাসটা আমরা বিভক্ত করছি 2টি পর্বে। এখন তোমরা শুনবে এই উপন্যাসের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? করে দাও সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। তাহলে চলো আর দেরি নয়, শুরু করা যাক একেন বাবু সিরিজের গল্প ছদ্মবেশী সময়ের প্রথম পর্ব। সকালবেলায় প্রমথ, একেনবাবু আর আমি বসে কফি খাচ্ছি। হঠাৎ টিংটং শব্দ। একেনবাবুর হোয়াটসঅ্যাপের মেসেজ অ্যালার্ট। দেখলাম একেনবাবু ভুরু কুঁচকে লেখাটা পড়ছেন আর মাথা চুলকোচ্ছেন। প্রমথ পাশেই বসেছিল। এক ঝলকে মেসেজটা দেখে জিজ্ঞেস করল, কে? রিচার্ড র্যান্ডো। নামটা তো এখানেই লেখা, কিন্তু লোকটা কে? ক্যাপ্টেন স্টুয়ার্টের খুব পরিচিত স্যার। আমার সঙ্গে মাত্র বার দুয়েক দেখা হয়েছে, কিন্তু উনি যে ইন্ডিয়ায় সেটা জানতাম না স্যার। কেন, সাহেবেরা কি ইন্ডিয়ায় আসে না? না না স্যার, তা নয়। তাহলে? প্রমথ এমন তেড়া বেঁকা প্রশ্ন করতে থাকে যে আসল উত্তর পেতে খামোখা দেরি হয়। তাই বললাম, উফ, লোকটা যে কে সেটা তো জানা হচ্ছে না। বলছি স্যার, আগে আরেক কাপ কফি হোক। আপনি মশাই সামথিং। বলে প্রমথ উঠে কিচেনে চলে গেল কফির দানা গুঁড়ো করতে। পেছন পেছন আমরাও গেলাম কিচেনে। অনেক দিন আগের কথা, 1 বছর হয়নি আমি এদেশে এসেছি। ক্যাপ্টেন স্টুয়ার্টই পরিচয় করিয়ে দিয়েছিলেন মিস্টার র্যান্ডোর সঙ্গে। একটা পরামর্শের জন্য ভদ্রলোক এসেছিলেন। চলে যাওয়ার পর স্টুয়ার্ট সাহেব বলেছিলেন, হলিউডের স্ট্রাগলিং স্ক্রিপ্ট রাইটার, ওর একটা স্ক্রিপ্ট চুরি গেছে। কিন্তু আমি এখানে বসে কি করতে পারি? কাঁচা পাকা চুল, ছেঁড়া জিন্স, ছাই রঙা সোয়েট শার্ট, এই লোকটা হলিউডের স্ক্রিপ্ট রাইটার। আমি তো স্যার অবাক হয়েছিলাম। জানলাম হলিউডে এইসব কাজে প্রতিষ্ঠা পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার, শুধু ট্যালেন্ট থাকলেই হয় না। পরে অবশ্য ওর সঙ্গে আবার দেখা হয়েছিল। 2 বছর বাদে ক্যাপ্টেন স্টুয়ার্ট আর আমি একটা কাজে ওল্ড ওয়েস্টবেরিতে গেছি। বিশাল বিশাল পুরনো বাড়ি। জানতামও না স্যার ওটা লং আইল্যান্ডের সবচেয়ে দামি অঞ্চল। হঠাৎ একটা বাড়ির বাগানে কাউকে দেখে ক্যাপ্টেন গাড়িটা থামালেন। সেই রিচার্ড র্যান্ডো। র্যান্ডো সাহেব ছাড়লেন না, টেনে বাড়িতে নিয়ে গিয়ে কফি খাওয়ালেন। তার মানে তো হলিউডে স্ক্রিপ্ট বেচে ভালোই কামিয়েছিলেন। না স্যার, তা নয়। কথায় কথায় উনিই বললেন হলিউডে সুবিধে হয়নি। বড়লোক হয়েছিলেন ওর এক নিঃসন্তান মামার বিশাল সম্পত্তি পেয়ে। ভাগ্যবান লোক, এরকম মামা তো সবার কপালে জোটে না। আর আপনার ফোন নাম্বারটাই বা কোত্থেকে পেলেন? ক্যাপ্টেন স্টুয়ার্টই নিশ্চয়ই দিয়েছেন। দেখি স্টুয়ার্ট সাহেবকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, ক্যাপ্টেন স্টুয়ার্ট একটা মিটিংয়ে ব্যস্ত, তাই তাকে পাওয়া গেল না। কফি নিয়ে সবাই খাবার টেবিলে বসলাম। এই স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লে চুরি করাটা কিন্তু হলিউডে মাঝে মাঝে হয়। মনে নেই সত্যজিৎ রায়ের প্লট ঝেড়ে স্পিলবার্গ দ্য এলিয়েন বানিয়েছিলেন? একবার কাউকে কিছু জমা দিলেই হলো, এর হাত ওর হাত হয়ে একেবারে পাবলিক প্রপার্টি হয়ে যায়। হ্যাঁ, সেরকমই একটা গুজব রটেছিল বটে। তবে কাউকে কিছু দেওয়ার আগে একটু সতর্ক হলেই এসব এড়ানো যায়। তার মানে ধর, কাউকে চিঠি দিয়ে স্ক্রিপ্ট বা কনসেপ্ট পাঠাবার আগে চিঠি শুদ্ধ তার একটা কপি নিজেকেই রেজিস্টার্ড পোস্টে পাঠিয়ে সেটা এলে না খুলে রেখে দেওয়া। খামে পোস্ট অফিসের ডেট দেওয়া স্ট্যাম্প থেকে কপিরাইটের ক্লেমের ব্যাপারটা প্রমাণিত হবে। তার জন্য পোস্ট অফিস কেন লাগবে? ইমেলে অ্যাটাচ করে পাঠালেই তো প্রমাণ হয়ে যাবে যে পাঠানো হয়েছে। হ্যাঁ, তা তো যাবেই, তবে যদি ইমেলে স্ক্রিপ্ট দেয় তবেই। অবশ্য আমাদের দেশে ওসব করলেও ঘোড়ার ডিমই হবে। দেশে আবার কপিরাইট ফাইট মানে নাকি কেউ? বই পাড়ায় যা না, দেখবি ঢালা অনুবাদ সাহিত্য বিক্রি হচ্ছে বিদেশি লেখকদের। তার মধ্যে অর্ধেকই কপিরাইট না নেওয়া, সমস্ত বেআইনি সংস্করণ। কি মশাই, মৌনব্রত নিলেন যে বড়? শুনছিলাম স্যার আপনাদের কথা।
আপনারা সত্যি স্যার জ্ঞানের পাহাড়। আরে থামুন মশাই, তার জন্য নিশ্চয়ই পা নাচাচ্ছিলেন না। আসলে স্যার ভাবছিলাম র্যান্ডো সাহেবের অ্যাটর্নিকে একবার ফোন করব কিনা। নিশ্চয়ই করবেন, এ নিয়ে তো ভাবনার কি আছে। তবু একবার জিজ্ঞেস করে নি স্টুয়ার্ট সাহেবকে, উনি নিশ্চয়ই এই তলব করার কারণটা জানেন। বেশি ভাবাভাবি অবশ্য করতে হলো না। ক্যাপ্টেন স্টুয়ার্টেরই ফোন এলো। একেনবাবু র্যান্ডো সাহেবের মেসেজ পাওয়ার কথা বলতেই ক্যাপ্টেন অনেক কিছু বললেন। আমরা শুধু একেনবাবুর কথাটাই শুনতে পাচ্ছিলাম। তাই নাকি স্যার, আচ্ছা, ইন্টারেস্টিং, ইত্যাদি ইত্যাদি। ফোন শেষ হতেই প্রশ্ন করলাম, কি বললেন? র্যান্ডো সাহেব বছর কয়েক ধরে ইন্ডিয়াতে আছেন, সেখানে একটা সমস্যায় পড়েছেন বলে ক্যাপ্টেন স্টুয়ার্ট আমাদের সঙ্গে কথা বলতে বলেছেন। আমাদের মানে আপনার এই বহু বচন ব্যবহার করার হ্যাবিটটা এবার ছাড়ুন তো। তা সমস্যাটা কি? সেটা ক্যাপ্টেন স্টুয়ার্ট জানেন না, কিন্তু মিস্টার র্যান্ডোর অ্যাটর্নি জানেন, যার নাম ঠিকানা র্যান্ডো সাহেব ওর মেসেজে পাঠিয়েছেন। এত ধোঁয়াশার মধ্যে না রেখে মেসেজটা কি ছিল সেটা তো পড়ুন। একেনবাবু পকেট থেকে মোবাইলটা বার করে দেখালেন। ছোট্ট মেসেজ। প্রিয় একেন্দ্র, আশা করি আমাকে মনে আছে। আমি এখন শান্তিনিকেতনের কাছে থাকি। ব্যক্তিগত একটা প্রয়োজনে আপনার সাহায্য চাই। আর্থরাইটিসে খাবো বলে নিউ ইয়র্কে যেতে পারছি না। আপনি যদি ইন্ডিয়াতে এসে আমার সঙ্গে দেখা করেন, সমস্যাটা গুছিয়ে বলবো। ফোনে কিছু বলতে চাই না। বার্ড, কোজেন অ্যান্ড গিবসনের অফিসে আমার নাম করলে এখানে আসার ডিটেইলস আর অন্যান্য খরচাপাতি আপনাকে দিয়ে দেবে। ভালো থাকবেন। শুভেচ্ছান্তে, রিচার্ড র্যান্ডো। নিচে অ্যাটর্নি বার্ড, কোজেন অ্যান্ড গিবসন অফিসের নাম্বার। বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাটর্নি বার্ড কোজেন অ্যান্ড গিবসনের অফিসে গেলাম। বার্ড সাহেব অফিসেই ছিলেন। রিচার্ড র্যান্ডো ওঁরই ক্লায়েন্ট। একেনবাবুকে বললেন, মিস্টার র্যান্ডো একটা বিশেষ কাজে আপনার সাহায্য চান, কিন্তু কাজটা করতে হবে ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে? চেস, যাতায়াতের জন্য আপনাকে বিজনেস ক্লাসের ভাড়া, 5 স্টার হোটেলে থাকা, খাওয়া দাওয়া, লোকাল ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য ইনসিডেন্টাল খরচ সব দেওয়া হবে। আর কাজটা করতে পারলে $30,000 পারিশ্রমিক দেওয়া হবে। আর না পারলে স্যার? ওয়েল, না পারলে খরচের টাকা ফেরত দিতে হবে না, শুধু পারিশ্রমিক $30,000 পাবেন না। কিন্তু কাজটা কি স্যার? সেটা তো জানি না, উনি নিজেই দেখা হলে বলবেন। মুশকিল হলো স্যার, এরা আমার অ্যাসোসিয়েট, ওদের ছাড়া তো আমি যেতে পারবো না। তাহলে তো মুশকিলই হলো। উনি যাতায়াতের জন্য শুধু $11,000 মঞ্জুর করেছেন। এটা ঠিক, ভালো কোনো কোম্পানির প্লেনে ফ্লেক্সিবল বিজনেস ক্লাস বুক করলে ওরকমই টাকা লাগে। এয়ার ইন্ডিয়াতে গেলে অবশ্য 1000 খানেক টাকা কম। তবে ট্যুরিস্ট ক্লাসের ডিসকাউন্ট টিকিটে $900 যাতায়াত হয়ে যায়। তার মানে আমরা চাইলে 3 জনই ওই টাকার মধ্যে আরামসে ঘুরে আসতে পারবো। দেখুন, কিভাবে আপনারা যাবেন আপনাদের ইচ্ছা। আমি শুধু যাওয়ার জন্য $11,000 দিতে পারি। প্লেন ভাড়ার রিসিটও দিতে হবে না, আর হোটেলের খরচা আমরা এখান থেকে দিয়ে দেব। আপনি শুধু জানাবেন কোথায় থাকছেন, ব্যাস। এমনিতেই প্রতি বছর এই সময় আমি আর প্রমথ দেশে যাই। টিকিটও বুক করা ছিল। একেনবাবুই শুধু পয়সা বাঁচাতে দোনামোনা করছিলেন। এখন তো সে প্রশ্নও নেই। আমরা নিজেদের মধ্যে বাংলায় একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে স্যার, কতদিনের মধ্যে কাজটা করতে হবে? কোনো সময় বেঁধে দেননি। ইন্ডিয়াতে গিয়ে সরাসরি মিস্টার র্যান্ডোর সঙ্গে কথা বলে কাজটা জেনে নিতে হবে। তবে দেখুন, একটা কথা বলি, উনি আমার ক্লায়েন্ট ঠিকই, কিন্তু ওর সঙ্গে কথা বলে কিছু বুঝতে পারা সহজ ব্যাপার নয়। একটু সতর্ক করছি আপনাকে। এখন আপনার ইচ্ছে। কিন্তু কথা বলার পর যদি ঠিক করি কাজটা নেব না? কোনো সমস্যা নেই, 11,000 অ্যাডভান্স তো পেয়েই যাচ্ছেন। তবে ওর ধারণা সমস্যাটা শুনলে কাজটা আপনি নেবেন।
তাই ভাড়াটা আগাম দিতে বলেছেন। তো কাহিনীর শুরু এইভাবেই। এক খ্যাপা লোকের কাজের জন্য বিদেশ দেশ যাত্রা। বার্ড সাহেবের সঙ্গে দেখা হওয়ার ঠিক 5 দিন বাদে আমরা কলকাতায় পৌঁছালাম। এর মধ্যে একেনবাবু র্যান্ডো সাহেবকে জানিয়ে দিয়েছেন কলকাতায় কখন পৌঁছচ্ছি। পরে আরও কয়েকটা মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন কোথায় কিভাবে আমরা দেখা করতে পারি। একেনবাবুর কলকাতার ঠিকানা, ফোন নাম্বার সব কিছুই তাতে দেওয়া ছিল, কিন্তু তার একটারও উত্তর আসেনি। এ তো আচ্ছা বিপদ। কলকাতা আসা ইস্তক একেনবাবু উসখুস করছেন র্যান্ডো সাহেবের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে। আমরাও বিস্মিত, কিন্তু হেল্পলেস। ঠিকানাটাও জানি না যে অন্য কোনোভাবে যোগাযোগ করব। 2 দিন হয়ে গেছে এসে পৌঁছেছি, এবার একটু চিন্তাই হচ্ছে। 3 দিনের দিন একেনবাবুর বাড়িতে আড্ডা দিতে দিতে নানান কথার মাঝে একাধবার র্যান্ডোর প্রসঙ্গ উঠল। আর্থারাইটিসে কাবু লিখেছিলেন স্যার, ঠিকঠাক আছেন কিনা কে জানে। আরে মশাই ছাড়ুন, আমাদের ফোকটে বেরিয়ে আসা হলো এই বাহানায়। কি যে বলেন স্যার, নিশ্চয়ই একটা ঝামেলায় পড়ে আমাদের ডেকেছেন, অথচ জানতেই পাচ্ছি না সমস্যাটা কি। আসলে ঝামেলাটা কিছুই না, র্যান্ডো সাহেবের নেট কানেকশন কদিন ধরে কাজ করছিল না। এবার আর মেসেজ পাঠানো নয়, উনি নিজেই ফোন করলেন। আছেন ইলামবাজারের কাছে একটা জায়গায়, যেখানে থাকেন সেখানে ট্রেনে করে যেতে সময় লাগবে। উনি ভাড়া গাড়ির বন্দোবস্ত করবেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। ওখানে কয়েকদিন থাকার কোনো অসুবিধা হবে না। ওর বাড়ি যথেষ্ট বড়, পাশে একটা গেস্ট হাউসও আছে। কাজটা কি সেটা অবশ্য জানালেন না, সাক্ষাতে কথা হবে। র্যান্ডো সাহেবের সঙ্গে ফোনে কথা শেষ হওয়ার পর প্রমথও একটা ভালো প্রস্তাব দিল। যদি ইলামবাজার হয় জায়গাটা, তাহলে বোলপুর স্টেশন থেকে খুব দূরে হওয়ার কথা নয়। অদ্দূর ফালতু গাড়ি করে না গিয়ে ট্রেনেই যাওয়া যেতে পারে। শান্তিনিকেতনে ওর মাসির বাড়িতে থাকা যাবে, বাড়িটা এই সময় ফাঁকাই থাকে। আর সঙ্গে একেন বৌদিও যেতে পারেন, ওরও একটা চেঞ্জ হবে। দারুণ আইডিয়া স্যার। তা তো হবেই, ওখানেও দিব্যি বৌদির হাতের রান্না খাবেন, সাহেবের বাড়িতে হাবিজাবি খেতে হবে না। কি যে বলেন স্যার, এটা মাথাতেই আসেনি। আসলে ফ্যামিলি অনেক দিন ধরেই এই শান্তিনিকেতনে যাওয়ার কথা বলছিল, তার উপর আমরা সবাই একসঙ্গে গেলে ভীষণ খুশি হবে। তবে এই সময়টায় কিন্তু বেশ গরম হবে। তোর মাসি বাড়িতে আবার জল টলের সমস্যা নেই তো? আরে না, জার্মান ওয়াটার পিউরিফায়ার আছে, আর ওই কি ডিপ টিউবওয়েল না কি যেন একটা লাগিয়েছে গত বছর। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি সব কিছুর খোঁজ নিচ্ছি। বলে প্রমথ মাসিকে ফোন করতে বাড়ির বাইরে গেল। একেনবাবুর বাড়ির ভেতর থেকে আবার নেটওয়ার্ক পাওয়া যায় না। কয়েক ঘন্টার মধ্যে সব কিছু ফাইনাল। কাল সকালেই শান্তিনিকেতন এক্সপ্রেসে সবাই রওনা দেব। একেনবাবু ওর পুলিশি কানেকশন লাগিয়ে বোলপুরে একটা গাড়ি বুক করলেন 3 দিনের জন্য। র্যান্ডো সাহেবকে সব খবর দিয়ে মেসেজ পাঠালেন ঠিকানা আর ডিরেকশন পাঠিয়ে দেওয়ার জন্য। কাল বিকেলেই দেখা করতে যাবেন। পরদিন সকালে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একেনবাবুর বাড়িতে হাজির হলাম। তারপর সদল বলে হাওড়া স্টেশন। একেনবাবুর চেনা ট্যাক্সি, তাই 4 জনকে গাড়িতে নিতে ঝামেলা করল না। হাওড়া ব্রিজের মুখটাতে একটু জ্যামে আটকা পড়লাম, ফলে ট্রেনটা ধরতে দৌড়াদৌড়ি করতে হলো। বৌদিকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। ছুটোছুটিতে সবার সঙ্গে দিব্যি পাল্লা দিলেন। ট্রেনটা ভর্তি, আমাদের 5টা সিটি একটা রোতে। একদিকে আমি আর বৌদি বসলাম। বৌদি আমাকে বসুন ভাই বলে জোর করে বসিয়ে দিলেন। বৌদি জানলার ধারের সিটে, আমি আইলে, অন্যদিকে একেনবাবু, প্রমথ আর জানলার ধারে অন্য একজন। ট্রেনে উঠেই একেনবাবুর বকবকানি শুরু হলো। প্রমথ মন দিয়ে নিউ ইয়র্কার পড়ার চেষ্টা করছিল। ম্যাগাজিনটা কয়েকদিন আগে স্প্ল্যানেডে ফুটপাথ থেকে কিনেছে। মাঝে মাঝে মার্কিন মুলুকের ম্যাগাজিন ওখানে মেলে, অবশ্য সেসব পুরনো ইস্যু। প্রমথ সেগুলো দেখতে পেলেই কেনে। আমার অবশ্য দেশে এলে ওসব ছুঁতেও ইচ্ছা করে না। সঙ্গে একটা বাংলা পত্রিকা এনেছিলাম, কিন্তু ইন্টারেস্টিং কিছুই চোখে পড়ল না। তাই একেনবাবু আর প্রমথর কথাই শুনছি। কি পড়ছেন স্যার? হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি নিয়ে একটা আর্টিকেল। ইন্টারেস্টিং বুঝি? ইন্টারেস্টিং না হলে পড়ছি কেন? তা ঠিক স্যার, কিন্তু হারিয়ে গেলে সেটা নিয়ে লেখা যায় কি করে? আরে কি বলছেন আপনি? বইগুলো সম্পর্কে রেফারেন্স আছে কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে প্রবন্ধ লেখা যায় না?
আর যখন সেটা পাওয়া যায় হইচই পড়ে যায়। অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। আচ্ছা, আরও শুনুন, ডক্টর সুজের হোয়াট পেট শুড আই গেট এটার পাণ্ডুলিপিটা হারিয়ে গেছিল। পরে উদ্ধার হয়েছিল একটা জুতোর বাক্সের ভেতর। তারপর ধরুন এল ফ্র্যাঙ্ক বমের 2টো বইয়ের ম্যানুস্ক্রিপ্ট তো এখনও পাওয়াই যায়নি। তিনি আবার কে স্যার? আরে দ্য উইজার্ড অফ অজ যিনি লিখেছিলেন, ওগুলো যদি কেউ উদ্ধার করতে পারে অন্তত কয়েক মিলিয়ন ডলার পকেটে পড়বে। কয়েক মিলিয়ন? বলেন কি স্যার? জানি এগুলো একেনবাবুর ন্যাকামি, উনি খুব ভালো করে জানেন এসবের মূল্য, কিন্তু বকবক করতে হলে কিছু একটা নিয়ে তো করতে হবে। তাই এটা কবেকার পুরনো পত্রিকারে? 4 মাস আগের। কেন? অনেক দিন আগে টিভির একটা টক শোতে ঠিক এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা শুনেছিলাম। একটা বইও বোধহয় জানিস তো বেরিয়েছিল এই বিষয়ে, মাঝে খুব শোরগোল পড়েছিল। হতে পারে, এখানে অনেক খবর মনে হয় সেই বই থেকেই। এরপর একেনবাবু কি যেন একটা বললেন, কিন্তু বৌদি কি একটা প্রশ্ন করায় ওদিকে আর কান দিলাম না। বৌদির সঙ্গেই গল্প শুরু করলাম। দুপুর 12:30 নাগাদ বোলপুর পৌঁছালাম। গেট থেকে বেরোতেই দেখলাম এজেন্সি থেকে গাড়ি নিয়ে এক ড্রাইভার এসেছে। বড় গাড়ি, টাটা সুমো, বসার কোনো অসুবিধাই নেই। গাড়িতে যখন উঠছি তখন হাঁপাতে হাঁপাতে অল্প বয়সী এক যুবক এসে হাজির। মিস্টার সেন, মিস্টার সেন। হ্যাঁ স্যার, আমি একেন্দ্র সেন। আমার খোঁজ করছেন? হ্যাঁ, আমি মিস্টার র্যান্ডোর সেক্রেটারি সমীর বসু। আমরা তো বিকেলে যাব, মিস্টার র্যান্ডোকে জানিয়ে দিয়েছি। জানি স্যার, মিস্টার র্যান্ডো পাঠালেন অন্য কোনো সাহায্য যদি দরকার হয় সেটা দেখার জন্য। স্যার, কিছু কি দরকার আছে আমাদের? ভালো খাবার জায়গা আছে শান্তিনিকেতনে? খাবার জায়গা তো অনেক আছে, তবে কতটা ভালো সেটা বলতে পারবো না। আমি নিয়ে যেতে পারি। আমরা তো এখন বাড়িতে যাচ্ছি। বেশ, তো আমি আপনাদের ফলো করব। কোথায় যাচ্ছেন? পূর্বপল্লী। আচ্ছা, ঠিক আছে, আপনারা রওনা দিন। আমাদের গাড়ির ঠিক পিছনেই জিপ টাইপের আরেকটা গাড়ি। সমীর দ্রুত তাতে গিয়ে উঠল। প্রমথন মাসির বাড়িতে আমি এর আগে আরেকবার এসেছিলাম, পদ্মভবনের উল্টো দিকে। প্রমথন মাসির বাড়ি খুবই সাদা মাটা, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে গেটের ওপর বেতের তৈরি আর্চ, সেখানে মাধবীলতা ফুটেছে। গেটের পিছন দিয়ে লাল মোরাম বিছানো রাস্তা বারান্দার সিঁড়ির পাশ দিয়ে একটুখানি এগিয়ে শেষ হয়েছে। রাস্তার দুদিকেই খানিকটা জায়গা বাগান করার জন্য। এখানকার মাটি ভালো নয়, বাইরে থেকে মাটি এনে ফ্লাওয়ার বেড করা হয়েছে। এছাড়া বেশ কিছু টব ভর্তি সাদা বেলফুল। আসার পথে চোখে পড়েছে বড় বড় গাছগুলোতে লাল আর হলুদের ছড়াছড়ি। মনে হয় ওগুলো কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। এর আগে শীতকালে শান্তিনিকেতনে এসে বাড়িতে বাড়িতে ফুলের সমারোহ দেখেছি। অবশ্য এই সময় খুব একটা ফুল টুল হয় না। বাড়ির কেয়ারটেকার বিহারের ছেলে, সেই বাগানটা দেখাশোনা করে। তার বউ খিচুড়ি বানিয়ে রেখেছিল। ঠিক ছিল আমরা পৌঁছানোর পর ডিম আর বেগুন ভাজা হবে। সেটা কতটা সুখাদ্য হতো জানি না, কিন্তু ওটাই ছিল প্রমথর ব্যাকআপ প্ল্যান যদি অন্য কোথাও কিছু না জোটে। সমীর বসুর কল্যাণে অবশ্য মোটামুটি একটা ভালো রেস্তোরাঁতেই পৌঁছানো গেল। রেস্তোরাঁর নাম না না ভুলেও ওটা দিচ্ছি না, শ্রোতারা ভাববে যে বিজ্ঞাপন দিচ্ছি। অবশ্য খাবার এমন কিছু ভালো নয় যে প্রচার করতে হবে। সমীরও আমাদের সঙ্গে এসে বসল। সমীরও একেনবাবুর মতো কথা বলতে প্রচণ্ড ভালোবাসে। এক ধাক্কায় প্রচুর ইনফরমেশন দিয়ে দিল। আচ্ছা, র্যান্ডো সাহেব কতদিন হলো এখানে রয়েছেন? এই অঞ্চলে এসেছেন 8 বছর তো হবেই। প্রথমে পোলট্রি ফার্ম শুরু করেছিলেন ভেদিয়াতে, বোলপুরের আগের স্টেশন। সেটা বিক্রি করে ইলামবাজারে এসেছেন ওই বছর 5। বেশ কয়েক একর জমি নিয়ে বানিয়েছেন অর্গানিক ফার্ম হাউস। কেমিক্যাল সার বা পোকা মারার ওষুধ ব্যবহার না করে সেখানে চাষবাস করা হচ্ছে। একটা রেস্তোরাঁও আছে, আবার পাশে রাতে থাকার জন্য লজও আছে। ভাবছিলাম কি করে সেটা সম্ভব। যদ্দূর জানি বিদেশিরা ভারতবর্ষের চাষের জমি কিনতে পারে না, বসবাসের জন্য জমি কিনতে পারে কিনা সে নিয়েও সন্দেহ রয়েছে। রেসিডেন্সি নিলে হয়তো পারে। যাকে আইনি ব্যাপার নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। শুনলাম স্যার মিস্টার র্যান্ডো নাকি খুব অসুস্থ। খুব কিছুদিন ধরে আর্থারাইটিসে বেশ কষ্ট পাচ্ছেন।
ভালো করে হাঁটাচলা করতে পারছেন না। এখন ওষুধ খেয়ে অবশ্য খানিকটা কন্ট্রোলে, ওয়াকার নিয়ে চলাফেরা করতে পারছেন, এমনকি একতলা দোতলাও করতে পারছেন। আজ বিকেলে গেলেই দেখতে পাবেন। 5টা নাগাদ গেলে কোনো অসুবিধে হবে স্যার? একদমই না। আপনাদের গাড়ি কি থাকবে না আমি গাড়ি আনবো? না না, গাড়ি থাকবে স্যার। আমাদের ড্রাইভারকে জায়গাটা বলে দিন, ও ঠিক নিয়ে চলে যাবে। হ্যাঁ, আরেকটা কথা স্যার, আমার ফ্যামিলিকে যদি নিয়ে যাই কোনো অসুবিধা আছে? ফ্যামিলি? আমি বোঝাচ্ছি, আসলে ফ্যামিলি মানে উনি বলতে চাইছেন ওনার মেসেজকে নিয়ে, ওরকমই বলে থাকেন। সে কি কথা, নিশ্চয়ই নিয়ে আসবেন। আপনারা যখন কথা বলবেন আমি বৌদিকে ফার্মটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। কাছাকাছি আরও 2-1টা দেখার জায়গা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস কথাবার্তার মধ্যে খেয়াল করছিলাম, আমাদের থেকে একটু দূরে একজন মেম সাহেব দুজন লোকের সঙ্গে বসে চা খাচ্ছে আর মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে। কে জানে, হয়তো বা আমার চোখের ভুল। প্রমথকে ফিসফিস করে বললামও, কিন্তু বেটা পাত্তা দিল না। সমীর আমাদের সঙ্গে বসেছিল বটে, কিন্তু চা ছাড়া আর কিছুই খেলো না। আমাদের খাবার মাঝখানেই ও কি জানি একটা কাজ করতে হবে বলে চলে গেল। যাবার আগে অবশ্য বলে গেল আমাদের ড্রাইভারকে কোথায় যেতে হবে ও বুঝিয়ে দেবে। ওর মোবাইল নাম্বারটাও দিয়ে গেল, যদি পথে দরকার হয়। লক্ষ্য করলাম সমীর চলে যাবার সঙ্গে সঙ্গে সেই মেম সাহেবও টেবিল ছেড়ে উঠে পড়লেন। আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেল বিকেল রওনা দিলাম। এই পথে আগেও একবার ইলামবাজার হয়ে কলকাতায় ফিরেছি, কিন্তু ইলামবাজার পর্যন্ত যেতেও হয় না, তার আগেই জায়গাটা পড়ে। রাস্তার দুদিকে শালবন শুরু হবার পর একটু গেলেই ডান দিকে যে সরু রাস্তাটা বনের ভিতর দিয়ে গেছে সেইটা ধরতে হয়। রাস্তাটা আসলে পিচের, কিন্তু লাল ধুলোয় ঢাকা বলে পিচের না মাটির সেটা এখন বোঝা কঠিন। কাছাকাছি নিশ্চয়ই কোথাও একটা সাঁওতাল পল্লী রয়েছে, কারণ কয়েকজন সাঁওতালকে দেখলাম পথে। মিনিট 5 মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। রাস্তাটা হঠাৎ করে শেষ হয়েছে পাঁচিল দেওয়া একটা বড় গেটের সামনে। তা ঠিক আগে পায়ে চলার ছোট একটা পথ পাঁচিল একেবারে ঘেঁষে বাঁ দিকে চলে গেছে কোনো একটা জঙ্গল মুলুকে। গেটের ওপরে বিশাল বোর্ড, ইংরেজিতে লেখা অর্গ্যানিক ফার্ম হাউস ইলামবাজার। গেটটা হাট করে খোলা। গাড়ি নিয়েই ঢুকলাম। প্রথমেই মোরাম বিছানো বড় সড়ো একটা চত্বর, মাঝখানে একটা বটগাছ আর তার নিচে কয়েকটা গাড়ি পার্ক করা। চত্বরের একদিকে একতলা অফিস ঘর আর লাগালাগি একটা বুটিক, অন্যদিকে বোধহয় সেই লজটা যার কথা সমীর আমাদেরকে বলেছিল। সেখানে কয়েকটা জানলার নিচে এসি মেশিন চোখে পড়ল। চত্বরের মাঝখানে 3 দিক খোলা খড়ের ছাউনি দেওয়া খাবার জায়গা, সেখানে গোটা 6 টেবিল আর চেয়ার পাতা। প্রত্যেকটা টেবিলের ওপরে একটা করে ফ্যান ঝুলছে আর বাতি। আসার পথে কোনো ল্যাম্পপোস্টও চোখে পড়েনি, হয়তো নিজেদের জেনারেটরে চলে। তবে এরকম অঞ্চলে ওপেন এয়ারে খাওয়া দাওয়া, মশা তো বিশাল একটা সমস্যা হবে। আশেপাশে লোকজন নেই, এই সময় মনে হয় রেস্তোরাঁর সার্ভিস বন্ধ। ছাউনির যে পাশে দেয়াল সেখানে হাত মুখ ধোয়ার বেসিন। পাশেই লাগোয়া দোকানে জিনিসপত্র কেনা বেচা চলছে। বড়ি পাঁপড় থেকে শুরু করে জ্যাম, জেলি, আচার, মিষ্টি অনেক কিছুই বিক্রি হচ্ছে বলে মনে হলো। বুটিকটা খোলা, সেখানে একজনকে জিজ্ঞেস করতেই র্যান্ডো সাহেবের বাড়িটা দেখিয়ে দিল, একটু ভেতরের দিকে। খাবার জায়গার পাশ দিয়ে একটা প্যাসেজ ধরে এগোতে হয়। মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি, দেয়ালে আকর্ষণীয় একটা সাঁওতালি আর্ট, সামনে ছোট্ট বাগান, পেছনে অনেকটা জমি, তাতে নানান ধরনের শাকসবজির চাষ চলছে। আরও পেছনে ফলের বাগান, আম, পেয়ারা, বাতাবি লেবু, খেজুর ইত্যাদি নানান গাছ চোখে পড়ল। সমীর আমাদের দেখতে পেয়ে নিচে নেমে এলো। বৌদি অবশ্য বাড়ির ভেতর ঢুকতে চাইলেন না, একেনবাবুকে বললেন, তুমি তোমার কাজ করো, আমি বরং বুটিকটা একটু ঘুরে দেখি। প্রমথ আর বৌদি বাইরেই রইল। আমি আর একেনবাবু সমীরের পিছন পিছন গেলাম। বৌদি আর প্রমথকে সমীর বলল, আমি ওদের পৌঁছে দিয়ে আসছি। স্যার বলেছেন ব্যাপারটা প্রাইভেটলি একেনবাবুকে বলতে চান। বাড়ির সিঁড়ি কাঠের, যা বুঝলাম নামেই মাটির বাড়ি। পরে শুনলাম বাড়ির ফ্রেম নাকি শাল কাঠের। প্লাইবোর্ডের দেওয়ালে মাটির প্রলেপ দেওয়া হয়েছে এইটুকুই।
মেঝে আমেরিকার মতো হার্ডবোর্ড, অর্থাৎ শক্ত কোনো কাঠ দিয়ে তৈরি। র্যান্ডো সাহেবের ব্যাকগ্রাউন্ড কি জানি না, কিন্তু বাড়িটা বানাতে যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা কাজে লাগানো হয়েছে তাতে সন্দেহ নেই। দোতলায় উঠে সমীর আমাদেরকে মিস্টার র্যান্ডোর ঘরে নিয়ে গেল। ঘরটা মাল্টিপারপাস রুম, শোয়া বসা পড়া সব কিছুই চলে। দুটো আলমারিতে ছড়িয়ে ছিটিয়ে কিছু বই, ছোট ছোট কয়েকটা বাক্স আর হাবিজাবি কিছু জিনিস। গদি লাগানো 4টে হাতল দেওয়া চামড়ার চেয়ার, সেগুলোর মধ্যে একটা একটু বড়, যার সামনে একটা ফুটরেস্ট। কাঁচা পাকা চুলওয়ালা র্যান্ডো সাহেব সেই বড় চেয়ারটায় আসেন, একটা ওয়াকার হেলান দিয়ে পাশে রাখা। আমাদের দেখে ওয়াকার নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। আরে প্লিজ উঠবেন না স্যার। কেমন আছেন স্যার আপনি? সামনের দুটো চেয়ার দেখিয়ে র্যান্ডো সাহেব বললেন, এত শর্ট নোটিসে যে আপনি এসেছেন আমি খুব কৃতজ্ঞ। জানি অনেকটা পথ, কিন্তু আমার সত্যি সাহায্যের দরকার। মিস্টার র্যান্ডোর কত বয়স জানি না, কিন্তু তোবড়ানো গাল আর কোটরের মধ্যে ঢোকানো চোখ দেখলে কমসে কম 70-75 তো মনেই হয়। গায়ে গেরুয়া রঙের ফতুয়ার মতো একটা জামা, খানিকটা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব বলাই যায়। বলুন স্যার, কি সাহায্য করতে পারি? বলছি, সমীর, তুমি বেরোবার সময় দরজাটা বন্ধ করে দাও। সমীর চলে যাওয়ার পর মিস্টার র্যান্ডো আমার দিকে তাকিয়ে বললেন, আপনাদের যা বলছি তা খুবই গোপনীয়। আপনি স্যার স্বচ্ছন্দে বাপিবাবুর সামনে যা বলার বলতে পারেন। আমাকে বলাও যা, ওকে বলাও তাই। বেশ, আচ্ছা ওই ভেতরের দরজাটা বন্ধ করে দেবো? ওটা দরকার নেই। ফুলমণি ইংরেজি বোঝে না। ফুলমণিকে তা একটু বাদেই বুঝলাম। এক সাঁওতালি যুবতী জলের বোতল নিয়ে দরজার দিকে উঁকি দিতেই মিস্টার র্যান্ডো জিজ্ঞেস করলেন, চা খাবেন তো? না না স্যার, কিচ্ছু লাগবে না। আমিও সায় দিলাম। জলের বোতলটা পাশে একটা ছোট্ট টেবিলে রাখলো ফুলমণি। আলমারি খুলে ওষুধের একটা স্ট্রিপ নিয়ে এসে ওষুধ খাবার কথা মনে করিয়ে দিয়ে গেল সে। র্যান্ডো সাহেব দেখলাম খুব একটা খারাপ বাংলা বলেন না। ফুলমণি আর দাঁড়ালো না। আমার কাছে আছে বছর 6 ধরে ফুলমণি আমার দেখাশোনা করে। এবার বলুন স্যার। আমার স্ত্রী লিউসি আমাকে ছেড়ে চলে যায় 35 বছর আগে। যাবার 2 বছরের মধ্যে বোল্ডার সিটিতেও আগুনে পুড়ে মারা যায়। খবরটা আমি পাই হলিউড পুলিশের কাছ থেকে। পুলিশই খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, কারণ লিগালি আমাদের ডিভোর্স বা সেপারেশন কিছুই হয়নি। স্বামী হিসেবে সৎকারের দায়িত্ব আমার, যদিও দেহ আগুনে পুড়ে কিছুই প্রায় ছিল না। এইভাবেই 33 বছর আগে আমার বিবাহিত জীবনের সব কর্তব্য শেষ হয়ে যায়। এরপর আমি আর বিয়ে করিনি। আমার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল স্ক্রিপ্ট রাইটিং। আ লং স্ট্রাগল। 12 বছর আগে হঠাৎ করেই আমার ভাগ্য খুলে যায়। নাথিং টু ডু উইথ হলিউড। আপনাকে তো এই নিয়ে বলেছি, তাই না? হ্যাঁ স্যার। নানান দেশ ঘুরতে ঘুরতে কি করে এখানে এসে পৌঁছলাম সে এক দীর্ঘ কাহিনী। সেটা বাদ দিয়ে আসল প্রসঙ্গে আসি। মাস 4 আগে মেল ব্রুকস নামে একজনের কাছ থেকে আমি একটা ইমেল পাই। তোমার স্ত্রী লুসি হেডিং না দেখলে হয়তো ডিলিট করে দিতাম। ইমেলের সঙ্গে ছিল একটা অ্যাটাচমেন্ট। মেল ব্রুকস হলিউডের একজন বিখ্যাত অভিনেতা। তিনি নিশ্চয়ই আমাকে ইমেল লিখবেন না, অর্থাৎ একই নামের অন্য কেউ। অচেনা কারোর কাছ থেকে আসা ইমেলে অ্যাটাচমেন্ট থাকলে আমি সাধারণত সেটা খুলি না। অনেক সময় ওইগুলোতে ভাইরাস থাকে। একবার খুলে খুব ঝামেলায় পড়েছিলাম। না খোলা অবস্থায় ইমেলটা পড়েছিল, বলেই গিয়েছিলাম ওটার কথা।
কিছুদিন আগে পুরনো ইমেল ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল আমার নতুন ল্যাপটপের ভাইরাস প্রোটেকশন খুবই ভালো। তাই সাহস করে ইমেলটা খুলতেই দেখি বিয়ের আগে তোলা আমার আর লুসির একটা ছবি। আমি তো অবাক, পেল কোত্থেকে? কিন্তু তার নিচে যে কটা লাইন, সেটা আরো বিস্ময়কর। তুমি চোর, লুসির ঠাকুরদার খাতা তুমি চুরি করেছ। প্রথমে আমি ধরতেই পারলাম না ব্যাপারটা কি। কি এই মেল ব্রুকস? হলিউডের জনা দুয়েক মেলকে আমি চিনতাম। মেল ব্রুকস তো একজন লেজেন্ড। অন্য মেল অর্থাৎ মেল গিবসনও পরে বিখ্যাত অ্যাক্টর হয়েছিল। তার সঙ্গে একবারই একটা পার্টিতে পরিচয় হয়েছিল। লুসি এদের কাউকে চিনত না। কিন্তু কোন খাতার কথা বলছে এই মেল? আর তারপরেই মনে পড়ল, লুসি যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন একটা ছোট কার্ডবোর্ডের বাক্স ফেলে রেখে গিয়েছিল। ওটা ফেলে দিইনি, কারণ ভেবেছিলাম লুসি হয়তো একদিন ফিরে আসবে। একটা কথা স্যার, এই বাক্স বা খাতার প্রসঙ্গ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর লুসি ম্যাডাম আর কখনো তোলেননি? বার দুই ফোন করে ওগুলো চেয়েছিল, রাগ করেই দিইনি। শুনেছিলাম অন্য একটা লোকের সঙ্গেও থাকে। তার সঙ্গেই থাকুক না, ওই বাক্সের আর কি দরকার? তারপর যা হয় বেমালুম ভুলে গিয়েছিলাম বাক্সটার কথা। আমার একটা ক্লজেট প্রায় ভর্তি ছিল কাগজপত্রে, নানান স্ক্রিপ্টের ড্রাফট, ফাইনাল কপি ইত্যাদি। তার মধ্যে ওই বাক্সটাও পড়েছিল। নিউ ইয়র্কে চলে আসার জন্য যখন ক্যালিফোর্নিয়ার পাট চোকাচ্ছি, তখন মুভাররা ক্লজেট খালি করে সব কিছুই নিউ ইয়র্কে নিয়ে আসে। নিউ ইয়র্কে বাক্সগুলো আনপ্যাক করতে গিয়ে সেই পুরনো কার্ডবোর্ড বাক্সটা আমার চোখে পড়ে। খুলে দেখি মলাট ছেঁড়া কয়েকটা খাতা। তখন মনে পড়ল আমাদের বিয়ের পরপর এই বাক্সটা খুলে লুসি দেখিয়েছিল। ওগুলোর ঠাকুরদার স্মৃতি। ছেলেবেলাতেই তাকে হারায়, কিন্তু ওর ছেলেবেলার সুখ স্মৃতি বলতে ছিল সেই ঠাকুরদা। ভদ্রলোকের একটা প্রিন্টিং প্রেস ছিল। নিজেই অবাক হচ্ছি, যে নামটা বলেছিল সেটা পর্যন্ত আমার মনে আছে, লুসিডা প্রেস। কিন্তু এই খাতাগুলোর খবর এই লোকটা জানলো কি করে? আর চুরি করার কথাই বা আসছে কোত্থেকে? সব থেকে বড় প্রশ্ন, কে এই মেল নামের লোকটা? বুঝতে পারছেন আমার সমস্যা? নিশ্চয়ই বুঝতে পারছি স্যার, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এটা একটা উড়ো চিঠি। হঠাৎ করেই কিছু মিলে গেছে। ভালো কথা, ছবিটা কি আপনার স্ত্রী লুসি ম্যাডামের? ছবিটা লুসিরই। প্রথমে আমিও আপনার মতো ভেবেছিলাম কেউ ছবিটা পেয়ে হয়তো মজা করে ইমেলটা আমাকে পাঠিয়েছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, যার জন্য এখন আমার চিন্তা হচ্ছে। একটু বুঝিয়ে বলুন স্যার। এই ইমেইলের অ্যাটাচমেন্টটা খোলার একদিন বাদেই মেল ব্রুকস লোকটার আর একটা ইমেইল এলো। সেটাতেও একটা অ্যাটাচমেন্ট। খুলে দেখি সেখানে লেখা, আমার কাছে প্রমাণ আছে তুমি লুসির ঠাকুরদার খাতা শুধু চুরি করনি, তুমি লুসির হত্যাকারী। আগেও একবার লুসিকে খুন করার চেষ্টা করেছিলে। মনে রেখো, ক্যালিফোর্নিয়াতে খুনের কেস এখনো ক্লোজ করা হয়নি। এছাড়াও তোমার অন্য অপকর্মের কয়েকটা ফটো আছে, মনে করার চেষ্টা করো। সেগুলোরও কিন্তু স্ট্যাটিউট অফ লিমিটেশন নেই। সঙ্গের অ্যাটাচমেন্টে লুসির ছবি, চোখ মুখ বিচ্ছিরিভাবে ফোলা আর গালে কালশিটে। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না ঠিক কি করা উচিত।
পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও সাহস হচ্ছে না। একবার ওদের জালে পড়লে শেষ পর্যন্ত কি দাঁড়াবে কে জানে। তার উপর আমার ওল্ড ওয়েস্টবেরির বাড়িতে কয়েক মাস আগে বার্গলারির চেষ্টা হয়েছে। চুরি কিছু হয়নি অবশ্য। স্টুয়ার্টের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, তাই আমি ওর সঙ্গে যোগাযোগ করে আপনার ফোন নাম্বার জোগাড় করলাম। ক্যাপ্টেন স্টুয়ার্ট ব্যাপারটা জানেন? নো, আপনি ছাড়া আর কেউ জানে না। আর স্টুয়ার্ট তো আফটার অল পুলিশে কাজ করে। আমার নিউ ইয়র্কের বাড়িতে কেউ কিছু চুরির চেষ্টা করেছে অজুহাত দিয়ে আপনার নাম্বার জোগাড় করেছি। সাধারণত ছোটোখাটো চুরি নিয়ে ওখানকার পুলিশ মাথা ঘামায় না, জানেনই তো। এই ছবিটা আপনি আগে দেখেননি? মনে করতে পারছি না। শেষের দিকে মাঝে মাঝে আমার সঙ্গে লুসির ঝগড়া হতো। মাতাল অবস্থায় দুজনে মারামারিও করেছি, যদিও ওই রকমভাবে কোনোদিন লুসিকে আহত করেছি কিনা তা আমার মনে নেই। আমিও রক্তাক্ত হয়েছি ওর আক্রমণে। অন্য কয়েকটা অপকর্মের কথা যে চিঠিতে ছিল স্যার, সেগুলো কি অনুমান করতে পারেন? র্যান্ডো সাহেব মাথা নাড়ালেন, যদিও দেখে মনে হলো কিছু একটা চিপে যাচ্ছেন। একটা কাজ করা যাক স্যার, এভাবে আমার কাছে কিছু পরিষ্কার হবে না। আপনি একটু ডিটেলে বলুন আপনার আর আপনার স্ত্রী লুসি ম্যাডামের কথা। কবে থেকে ওকে চিনতেন, কোথায় আপনাদের দেখা হয়েছিল, ওর বাবা মা বন্ধু বান্ধবদের কথা, ওর মৃত্যুর কথা, কিছু বাদ দেবেন না। বেশ, কিন্তু এই এক দীর্ঘ কাহিনী। তার আগে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। মিস্টার র্যান্ডো বেল বাজিয়ে ফুলমণিকে ডাকলেন। ফুলমণি প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে এলো। মনে হলো যেন দরজার বাইরে বসে আড়ি পাচ্ছিল। মিস্টার র্যান্ডোকে ধরে ধরে সে বাইরে নিয়ে গেল। খানিক বাদেই ফুলমণির কাঁধে হাত রেখে ফিরে এসে চেয়ারে বসলেন তিনি। তারপর শুরু করলেন বলা। সত্যি কথা বলতে কি, লুসির পরিবার সম্পর্কে আমি বিশেষ কিছুই জানতাম না। লুসি নিজের থেকে কিছুই বলতো না। ওর টুকরো টুকরো কথা থেকে যেটুকু জেনেছিলাম, ওর বাবা ছিলেন এক মদ্যপ জুয়ারি। লুসির মাকে এত মারধর করতেন যে একদিন মা পালিয়ে বাঁচলেন। বাবাও একদিন কাউকে কিছু না জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন। লুসির বয়স তখন 15। ওর আপন বলতে কেউই ছিল না। দূর সম্পর্কের দু একজন যারা ছিল তারা কেউই ওর দায়িত্ব নিতে চায়নি। ফলে মাইনের মেয়ে লুসি হয়ে গেল স্টেটের দায়িত্ব। লুসিকে পাঠানো হলো একটা ফস্টার হোমে। লুসির নিজের বলতে ছিল অল্প কিছু জামা কাপড়, বইপত্র আর ওর ঠাকুরদার রেখে যাওয়া একটা বাক্স, যেটার কথা আপনাকে বলেছি। লুসির সেই ঠাকুরদাকে মনেও নেই, তবে ছোট্ট লুসিকে তিনি নাকি খুব ভালোবাসতেন। বোধহয় সেই জন্যই নিজের পরিবারের ওই একটি মাত্র জিনিসই লুসি স্মৃতি হিসেবে আঁকড়ে রেখেছিল। ফস্টার হোমে থেকেই লুসি ওর হাই স্কুল শেষ করে। আমি যখন সিনিয়র ইয়ারে পড়ি, লুসি তখন ঢুকলো ফ্রেশার হয়ে। সিনিয়র ইয়ার মানে তো 4th ইয়ার, আর ফ্রেশার মানে ফার্স্ট, তাই তো স্যার? রাইট, ঠিক। কলেজে ক্যাফেটেরিয়াতে পার্ট টাইম কাজ করতো লুসি। সেখানেই পরিচয়। একজনের সঙ্গে হঠাৎ ক্লিক করে যায় না আমাদের। লুসির সঙ্গে সেটাই ঘটল। খুব স্ট্রাগল করে ও পড়াশোনা করছিল। 18তে পৌঁছবার পর আইনত ফস্টার বাবা মার ভরণ পোষণের কোনো দায় দায়িত্ব থাকে না। নিজের সব খরচ নিজেকেই জোগাড় করতে হয়। অনেক সময় ফস্টার বাবা মা কিছুটা সাহায্য করে। ওর ক্ষেত্রে সেটা ছিল একেবারেই শূন্য। থাকা খাওয়া পড়া থেকে শুরু করে
খাতা, বইপত্র, পড়াশোনার পুরো খরচ নিজেকেই জোগাড় করতে হতো। ক্যাফেটেরিয়ার পার্ট টাইম কাজ আর একটা লোকাল রেস্টুরেন্টের নাইট শিফট, এই 2 উপার্জন থেকে কোনো মতে জীবন ধারণ। আমার ওকে ভালো লাগতো, কারণ এত পরিশ্রম করার পরও ওর স্পিরিটটা ছিল অটুট। জীবনের এই স্ট্রাগল ওর চেহারায় কোনো ছাপ ফেলতো না। একটু সাজলেই শি লুকড গ্ল্যামারাস। অল্প দিনের মধ্যেই আমরা প্রেমিক প্রেমিকা হয়ে গেলাম। আমার স্বপ্ন ছিল স্ক্রিপ্ট রাইটার হব। ক্লাসে আমার লেখা স্ক্রিপ্ট সব সময় A+ গ্রেড পেত, কিন্তু গ্র্যাজুয়েশনের পর দেখি আমার কলেজ গ্রেডের মূল্য হলিউডে 0। কেউই কোথাও আমাকে সুযোগ দিচ্ছে না। কিছুদিন রেস্টুরেন্টে ওয়েটারগিরি করলাম, কিছুদিন প্রতিষ্ঠিত স্ক্রিপ্ট রাইটারদের জন্য গোস্ট রাইটিং। অল্প কিছু টাকা পেলাম, কিন্তু স্বীকৃতি পেলাম না। ইতিমধ্যে লুসিকে বিয়ে করে ফেলেছি তখন। লুসিও পাশ করে ছোটখাটো চাকরি করছে, কিন্তু হলিউডে যেখানে থাকতাম সেখানে আমাদের দুজনের রোজগারে ভালোভাবে থাকা ভীষণ কঠিন। লুসিও চেষ্টা করছিল, কাজের ফাঁকে ফাঁকে এক মেকআপ আর্টিস্টের সাগরেদি করলো কিছুদিন, 1-8টা কোর্সও করলো, কিছুই হলো না। লুসি আমাকে চাপ দিতে শুরু করলো, বলল হলিউডে কিছু পাবার আশা ছেড়ে আমরা অন্য কোথাও যাই, সেখানে অন্য কোনো কাজের চেষ্টা করি। আমারও কোনো মতেই সেটা করব না। খটাখটি সেইখান থেকেই শুরু। তার উপর লুসি ছিল অত্যন্ত পজেসিভ। অন্য কোনো মেয়ের সঙ্গে একটু হেসে কথা বললেই প্রচণ্ড অশান্তি শুরু করত, যার জের চলত দিনের পর দিন। মোট কথা, আমার উপর অধিকার বোধটা ছিল ওর 16 আনা। ভালোবাসা কতটা অবশিষ্ট ছিল তা জানি না। কথায় বার্তায় ঘৃণাই প্রকাশ পেত বেশি মাত্রায়। একদিন হলিউডের এক প্রডিউসারের কাছে প্রবলভাবে অপমানিত হয়ে ফিরে এসে যখন গুম হয়ে বসে আছি, সহানুভূতি তো পেলামই না, উল্টে ও তিক্তভাবে বলল, ইউ ডিজার্ভ ইট। সেই দিন থেকে লোকাল বারে গিয়ে মদ খাওয়া শুরু করলাম। রেস্টুরেন্টের কাজ শেষ করে বেশ রাত পর্যন্ত সেখানেই কাটাতাম। লুসিও বাইরে বাইরে ঘুরত। খেয়াল করতাম অনেক সময় কিছু খেয়ে ঝিম হয়ে আছে। ঝগড়াঝাঁটি, চেঁচামেচি প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালো। এর মধ্যে একদিন আমার ব্যাংক থেকে নোটিশ পেলাম, ওভারড্রাফট করেছি বলে $20 চার্জ করেছে। এমনিতে ব্যাংকের ব্যাপারে আমি খুব হিসেব করে চলি। ব্যাংকে যেতেই ওরা আমাকে লোকাল ডিপার্টমেন্টাল স্টোরের নামে $500 একটা চেক দেখালো, নিচে আমার সই। আমার সঙ্গে কথা না বলে আমার সই নকল করে চেক লিখেছে লুসি। সেদিন ব্যাপারটা দৈহিক পর্যায়ে পৌঁছলো। লুসি একটা প্যানের বাড়ি মেরে আমার কপাল ফাটালো। আমিও ঘুষি মেরে ওকে মাটিতে ফেললাম। দুজনেই ব্যথায় কাতরাচ্ছি আর কাঁদছি। যাই হোক, এইসবের মধ্যে একদিন আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়েই গেলাম। এক বন্ধুর বাড়ি রাতটা কাটিয়ে সকালে ফিরে দেখি লুসি নেই। একটা নোট, আই এম ডান উইথ ইউ, খোঁজার চেষ্টা করো না। ক্লোজেট খুলে দেখলাম ওর জামা কাপড় নেই, ড্রেসের ড্রয়ারও ফাঁকা। কেন আমি পুলিশকে জানাইনি জানি না। আসলে লুসি চলে যাওয়ায় মাথার থেকে মস্ত একটা বোঝাই যেন নেমে গেল। লুসিও যোগাযোগ করেনি। কিছুদিন বাদে এক পরিচিত আমাকে জানালো নেভাডার বোল্ডার সিটিতে লুসিকে দেখেছে, একটা লোকের সঙ্গে থাকে। কথাটা শুনে রাগ যে হয়নি তা নয়, মনে হচ্ছিল আমার সম্পত্তি কেউ যেন ভোগ করছে। তবে
ততদিনে আমিও অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা করছি। আমাদের বিয়েটা ভাঙেনি, কিন্তু দুজনে দু জায়গায়, কেউই কারোর খবর রাখি না। ভাড়া বাড়িতে থাকতাম। ফার্নিচার, খাট, এমনকি রান্নার বাসনপত্রগুলোও বাড়ির সঙ্গেই এসেছিল, তাই ভাগ বাঁটোয়ারার ঝামেলা ছিল না। এইভাবে বছর 2 ধরে একা একাই আছি হলিউডে। হঠাৎ মে মাসের এক বৃহস্পতিবার খুব সকালে 2-3 জন পুলিশ অফিসার বাড়িতে এসে হাজির। জিজ্ঞাসা করল আমার স্ত্রীর নাম লুসি কিনা। আমি হতচকিত। তাদের জানালাম লুসি আর আমার ছাড়াছাড়ি হয়ে গেছে 2 বছর আগে। ফর্মাল সেপারেশন অবশ্য হয়নি, তবে সেটা আর বললাম না। অফিসার জানতে চাইল সোমবার কোথায় ছিলাম। সেই সময় ছোট্ট একটা রেস্টুরেন্টে দিনরাত কাজ করছি। সকালের শিফট 8টা থেকে দুপুর পর্যন্ত, আর রাতের শিফট 8টা থেকে মিডনাইট। তারই ফাঁকে একটু লেখালেখি আর অন্যান্য যা কাজকর্ম, ওটাই ছিল আমার রুটিন। সোমবারও সেখানেই কাজ করেছি। বিকেলবেলায় মিটিং করেছি হলিউডের এক ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে। কোন রেস্টুরেন্ট, তার ঠিকানা, ক্রিয়েটিভ ডিরেক্টরের নাম ধাম ইত্যাদি লিখে নিয়ে একজন প্রশ্ন করলেন লুসির বন্ধুদের খবর কিছু জানি কিনা। একজনের খবরই শুধু জানতাম, মিন্ডি। আমাদের বাড়িতে বার 2 এসেছিল, একটু কাঠ টাইপের। আমার খুব একটা পছন্দ হতো না। পরে নেভাডায় না কোথায় একটা লাইব্রেরিতে চাকরি পেয়ে চলে যায়। সেদিনই জানতে পারলাম লুসির অপঘাতে মৃত্যুর কথা। যারা এসেছিল তাদের কাছ থেকে এর বেশি আমি কিছু জানতে পারলাম না। তবে আমার এক পরিচিত ছিল পুলিশ ফোর্সে। তার কাছ থেকে পরে জানলাম শুধু লুসি নয়, ওর সঙ্গে আরও একজন লোক আগুনে পুড়ে মারা গেছে। ধরে নিলাম যে লোকটা লুসির সঙ্গে থাকতো সেই। আমাকে ছাড়া লুসির পরিবারের কাউকেই ওরা খুঁজে পায়নি। একজন বন্ধুর রেফারেন্স ওর বাড়িওয়ালা দিয়েছিল, কিন্তু তার সঙ্গেও পুলিশ যোগাযোগ করতে পারেনি। যেখানে সে কাজ করত সেখানেও সে আর আসছিল না। মোটামুটি ডেড এন্ড। এই হলো আমাদের দুজনের জীবন কাহিনী। থ্যাংক ইউ স্যার। এখন 2-একটা প্রশ্ন করি। নিশ্চয়ই করুন। মিস্টার মেলের প্রথম ইমেলে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল লুসি ম্যাডামের ঠাকুরদার খাতাটা চুরি করা। যে খাতাগুলো আপনি দেখেছেন বললেন, সেগুলো কিসের খাতা? সত্যি কথা বলতে কি ভালো করে দেখিনি। হাতে লেখা কাটাকুটি করা পাতার পর পাতা। আত্মজীবনী হতে পারে, গল্প কাহিনী বা রম্য রচনাও হতে পারে। যতদূর মনে পড়ে বাক্সে মাত্র 2টো খাতাই ছিল। খাতা দুটোর মলাট আর কয়েকটা পাতা ছেঁড়া। বুড়ো বয়সে অনেকেরই এরকম লেখালেখির শখ চাপে। হ্যাঁ ঠিক স্যার, আমার দাদুও শ্যামা সঙ্গীত লিখতেন, পাতার পর পাতা। সেটা আবার কি? স্পেশাল প্রেয়ার টু গডেস কালী স্যার। ও কথা থাক, খাতা দুটো ছাড়া আর কিছু সেখানে ছিল? ওই চিঠিপত্র বা অন্য কিছু? ওয়েল, আর কিছু ছিল বলে তো মনে করতে পারছি না। পুরো বাক্সটা নিউ ইয়র্কেই ফেলে এসেছি। আমাদের কোনো ছেলে পুলেও নেই, লুসিও বেঁচে নেই। কেন যে ওগুলো বাড়িতে এখনো রয়ে গেছে নিজেই জানি না। যে খাতাগুলো চুরি করার অপবাদ ইমেলে দেওয়া হয়েছিল, তার ইম্পর্টেন্স কিন্তু আমার মাথায় ঢুকছে না। লুসি ম্যাডাম কি শুধু সেন্টিমেন্টাল কারণে ওগুলো রেখেছিলেন, না অন্য কোনো কারণে? কোনো লুকোনো টাকা পয়সা জাতীয় রেফারেন্স বা ওই ধরনের কি কিছু ওতে ছিল? কিন্তু যদি থেকেও থাকে সেই খবরটা মিস্টার মেল জানবেন কি করে? আচ্ছা, এবারে একটা অবান্তর প্রশ্ন স্যার। আপনি বললেন আপনার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, ধরে নিচ্ছি ওটা অ্যাক্সিডেন্ট।
তাই তো জানি। ওর অ্যাপার্টমেন্ট ছিল নেভাডার বোল্ডার সিটিতে, আর আমি ক্যালিফোর্নিয়ায়। ধারে কাছেও ছিলাম না। তাহলে স্যার আপনি লুসি ম্যাডামের হত্যাকারী নিমেলের এই অভিযোগে এত ভয় পাচ্ছেন কেন? আসলে আসলে লুসি আমাকে ছেড়ে চলে যাবার কিছুদিন আগে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। স্ক্রিপ্টে ছিল এক ট্রাক ড্রাইভার কাজের জন্য দিনের পর দিন বাড়ির বাইরে থাকতো, আর ওর স্ত্রী সেই সময় হাজব্যান্ডেরই এক বন্ধুর সঙ্গে রাত কাটাতো। এই নিয়ে লোকটার মনে সন্দেহ ছিল, কিন্তু সেই নিয়ে কথা উঠলেই স্ত্রী শুধু যে অস্বীকার করত তাই নয়, হাজব্যান্ডকে নোংরা মনের লোক বলে অপমান করত। একবার যেদিন তার ফেরার কথা, তার আগে গভীর রাতে বাড়ির ড্রাইভওয়েতে সেই বন্ধুর গাড়ি দেখে মেয়েটির হাজব্যান্ড নিজেকে সামলাতে পারল না, বাড়িতে আগুন জ্বালিয়ে দিল। ওই স্ক্রিপ্ট থেকে মুভি হওয়ার কথা হচ্ছিল। কিন্তু স্যার, যেদিন আগুন লেগেছিল আপনি তো বাড়ির ধারে কাছে ছিলেন না। একটা অ্যালিবাই আমার স্ক্রিপ্টেও ছিল। বুঝলাম স্যার। আমার কি মনে হচ্ছে জানেন, কেউ আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এটা স্যার আমার মাথায় ঘুরছে। তার মানে এই মিস্টার মেল জানেন আপনি অনেক টাকার মালিক? নিশ্চয়ই, নইলে ব্ল্যাকমেইল করতে চাইবে কেন? হ্যাঁ, ঠিক ঠিক স্যার। আচ্ছা, আপনি তো হলিউডে অনেকদিন খুব স্ট্রাগল করেছিলেন, কিন্তু হলিউডে আপনার ভাগ্য খোলেনি, খুলেছিল পরে, তাই না? ইয়েস, হ্যাঁ, হলিউডে কিছুই হচ্ছিল না। লুসি আমাকে ছেড়ে চলে যাবার পর 2 বছর যেতে না যেতেই মারা গেল। তারপর আরো অনেক বছর আমি হলিউডে ছিলাম। একে তাকে আমার স্ক্রিপ্ট আইডিয়া গছানোর চেষ্টা করে যাচ্ছিলাম। একজন তো সেটা নিয়ে নিজের নামে একটা প্রোডাকশন হাউসে বেচে দিল। আমি কিছুই করতে পারলাম না। তখনই মনে হয় আপনার সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার মনে আছে। যাই হোক, যখন স্ক্রিপ্ট রাইটার হওয়ার ইচ্ছে প্রায় শেষ, জানতে পারলাম এক দূর সম্পর্কের আঙ্কেল অজস্র টাকা রেখে কানাডাতে অটো অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই আঙ্কেল ছিলেন আমার মায়ের কাজিন। মাকে খুব পছন্দ করতেন, আর সেই সূত্রে আমাকেও। উইলে ওর সম্পত্তি মাকে আর মায়ের অবর্তমানে আমাকে দিয়ে গিয়েছেন। ব্যাপারটা আমি জানতাম না। ওর উকিলই খুঁজে পেতে আমার সঙ্গে যোগাযোগ করেন, আর আমিও রাতারাতি মাল্টিমিলিয়নার হয়ে যাই। আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল তার কিছুদিন পরে লং আইল্যান্ডে। স্টুয়ার্টও ছিল আপনার সঙ্গে, মনে আছে? আছে স্যার, কিন্তু এই ইতিহাসটা জানতাম না। হ্যাঁ, হলিউড থেকে আমি কিছু পাইনি, কিন্তু আঙ্কেলের কাছে যা পেয়েছিলাম, হলিউডের 4-5টা ব্লকবাস্টার মুভির স্ক্রিপ্ট পেয়েছেও তা পেতাম না। বুঝলাম স্যার, কিন্তু এখন আমাকে কি কাজ করতে বলছেন? আমি চাই আপনি ওই মেল লোকটাকে খুঁজে বার করুন। হঠাৎ কেন এইভাবে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আমার শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছে, এটাই আমার জানা দরকার। মনে হচ্ছে এর হাতে আমার আর লুসির কিছু ব্যক্তিগত জিনিস আছে, যা দিয়ে আমার রেপুটেশন স্পয়েল করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান। এমন কি জিনিসের কাছে থাকতে পারে যার জন্য আপনি এত দুশ্চিন্তা করছেন? ওয়েল, আমার দুশ্চিন্তার কারণটা তাহলে আপনাকে বলতেই হবে, নইলে আপনি ব্যাপারটা ঠিক বুঝবেন না। কম বয়সে আমরা সবাই নানান অপরাধ করি, যার গুরুত্ব বোঝার ক্ষমতা তখন থাকে না। পরে যখন আমাদের বোধ বুদ্ধি হয়, তখন অনুশোচনায় ভুগি। কলেজে ঢুকে
প্রথম দিকে অনেক ওয়াইল্ড পার্টি করেছি। যেসব মেয়েরা তাতে আসতো তাদের কেউ কেউ কলেজেও পড়তো না, আশেপাশের হাই স্কুলের অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মাইনার ছিল। তাদের সঙ্গে ওই ওয়ান নাইট স্ট্যান্ড। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আমাদের এক বন্ধু টনি কাজ করত একটা ফটো স্টুডিওতে। সে ছবি তুলতো আর লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলায় দোকানে গিয়ে ছবিগুলো ডেভেলপ করে নিয়ে আসতো। ছবিগুলো থাকতো আমার জিম্মায়। পার্টিতে ড্রিঙ্ক করতে করতে সেগুলো দেখে ফুর্তি করতাম, আর নতুন মেয়েদের ড্রিঙ্ক করিয়ে সেগুলো দেখিয়ে তাদের লজ্জা ভাঙাতাম। কিছুদিন বাদে পার্টি করার দলটা ভেঙে গেল, কিন্তু একটা খামে সেই ছবিগুলো আমার কাছে রয়ে গিয়েছিল। লুসি সেই খামটা একদিন আবিষ্কার করে। একজন কম বয়সী মেয়েকে ও চিনত। লুসি যখন চলে যায়, খামশুদ্ধ ছবিগুলো নিয়ে গিয়েছিল। আমি নিশ্চিত ছিলাম ওটা ছিল পরে আমাকে ঘায়েল করার মারণাস্ত্র। সব ইমেলগুলো কি একই অ্যাড্রেস থেকেই এসছে স্যার? হ্যাঁ। আপনি কি কোনো উত্তর দিয়েছেন? No. ইমেলের একটা কপি আমাকে দিন। র্যান্ডো সাহেব বিছানার পাশে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজ বের করলেন। ইমেল অ্যাড্রেস ফেসবুকে সার্চ করে অনেক সময় নাম খুঁজে পাওয়া যায়, অবশ্য যদি ওই নামের ফেসবুকে কেউ থেকে থাকে। একই নামের একাধিক লোক আজকাল ফেসবুকে থাকে, অর্থাৎ ফেসবুকে নামটা পেলেও নিশ্চিতভাবে পরিচয় জানার খুব একটা উপায় নেই। তার উপর অনেক প্রোফাইল আজকাল আবার লকড থাকে, সেখান থেকে কিছুই উদ্ধার করা যায় না। ফেসবুক না থাকলে নামটাও জানা যাবে না। কোন আইপি অ্যাড্রেস থেকে ইমেলটা এসেছে সেটা অবশ্য র্যান্ডো সাহেবের কম্পিউটার থেকে বার করা যায়। পৃথিবীর কোন অঞ্চল থেকে এসেছে সেটাও বোঝা যেতে পারে, কিন্তু কেউ যদি ভিপিএন ব্যবহার করে সেখানে আবার সুবিধা হবে না। মনে হবে আসছে মুম্বাই থেকে, কিন্তু আসলে হয়তো এসেছে নিউ ইয়র্ক থেকে। আমার টেকনোলজি জ্ঞান এখানেই খতম। পুলিশের সাইবার ক্রাইম এক্সপার্টরা র্যান্ডো সাহেবের ল্যাপটপ পেলে সেখান থেকে নিশ্চয়ই অনেক কিছু উদ্ধার করতে পারতো, কিন্তু সেসব তথ্য ইমেলের প্রিন্ট আউট থেকে পাওয়া এক প্রকার অসম্ভব। তবে পুলিশের কাছে র্যান্ডো সাহেব আবার যেতে চান না, ঝামেলায় পড়বেন বলে। আমার মনে হচ্ছিল এসব ঝুট ঝামেলার মধ্যে একেনবাবুকে জড়ানো একেবারেই অনুচিত। একেনবাবুকে কিন্তু বিশেষ উদ্বিগ্ন বলে মনে হলো না। একবার চোখ বুলিয়ে কাগজটা পকেটে পুরলেন। একটা কথা স্যার, কি মনে হচ্ছে যিনি এই ইমেলগুলো পাঠিয়েছেন তিনি এখন ইন্ডিয়াতে আছেন? কেন বলুন তো? না, প্রশ্নটা এমনিই করলাম। আসলে কেন একটু চমকালাম জানেন? অ্যাকচুয়ালি আপনার প্রশ্নে মনে পড়ল, দিন 15 আগে নিচে আমার বুটিকে একজন মহিলা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমার বুটিক আর অর্গানিক ফার্মে বহু লোক কাজ করে। তারা সমীরকেই চেনে, আমাকে নয়। লোকজন থেকে আমি একটু দূরেই থাকি। সমীরের কাছ থেকে পরে জানতে পারি যে মহিলা আমার খোঁজ করছিল সে আমার সম্পর্কে অনেক খবর রাখে। আমি যে স্ক্রিপ্ট লিখতাম, একসময় ক্যালিফোর্নিয়াতে ছিলাম, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একদিন ঘরে ঢুকে দেখি আমার আলমারির পাল্লা খোলা। আমি সব সময় পাল্লা দুটো বন্ধ করে রাখি। আমার ব্যাংকের পাসবই, হিসেবের কাগজপত্র সব আলমারিতেই থাকে। এমনিতেই এই জায়গাটা খুবই সেফ এবং সিকিউরড, আর এই দুটো ব্যাপার হয়তো আনরিলেটেড। তবে এত বছর বাদে লুসিকে নিয়ে ইমেল পাওয়া আর এই মহিলার আমার খোঁজে আসা, ওয়েল, ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। ভদ্রমহিলা কি হোয়াইট লেডি? হ্যাঁ। এরপরে তিনি আর আসেননি বা যোগাযোগের চেষ্টাও করেননি? না, আর সেটা নিয়েও আমার বেশ অস্বস্তি।
হঠাৎ করে এরকম একটা অখ্যাত অজ্ঞাত জায়গায় এসে আমার খোঁজ করা, ইটস সামথিং। স্যার, আপনি যে এখানে থাকেন, আপনার পুরনো পরিচিতদের মধ্যে কেউ কি সেটা জানেন না? আমার উকিল আর বিশেষ পরিচিত কয়েকজনই শুধু জানে। বিশেষ পরিচিত বলতে স্যার? যেমন স্টুয়ার্ট আর আমার হলিউডের এজেন্ট, কিন্তু ওরা শুধু জানে আমি ইন্ডিয়াতে থাকি। তাহলে এত অবাক হচ্ছেন কেন স্যার? হয়তো তাদেরই চেনা জানা কেউ এসে খোঁজ করছিলেন। উহুম, আমার তা মনে হয় না, কারণ আমি স্ক্রিপ্ট লিখতাম ছদ্মনামে। আমার হলিউডের এজেন্ট আর আমার স্ত্রী ছাড়া কাউকেই সেটা জানাইনি। স্বপ্ন ছিল কোনোদিন অস্কার পেলে সবাইকে সারপ্রাইজ দেব। এই মহিলা এখানে এসে সেই ছদ্মনামে আমার খোঁজ করছিল। কথাগুলো শুনতে শুনতে আমার মনে পড়ল সেই বিদেশিনীকে, যিনি খুব মন দিয়ে রেস্টুরেন্টে আমাদের কথা শুনছিলেন। আমার তখনই খটকা লেগেছিল, কিন্তু ভালো করে তখন আর লক্ষ্য করিনি। খুবই কনফিউজিং স্যার। আচ্ছা, আপনি শেষ কবে নিউ ইয়র্কে গিয়েছিলেন স্যার? আমি? হ্যাঁ স্যার, আপনি। এমনিতে বছরে 2 যাই। শেষ গিয়েছি 3 মাস আগে। ব্যাংকের একটা কাজে হঠাৎ করেই আমাকে দিন কয়েকের জন্য যেতে হয়েছিল। কেন বলুন তো? জানতে চাইছিলাম, ইমেলগুলো খোলার আগে না পরে? আগে। ফিরে এসেই প্রথম ইমেলটা খুলি, আর তারপরের দিনই তো দ্বিতীয় ইমেলটা এলো। সেটাও খুব চিন্তায় ফেলেছে আমাকে। মনে হচ্ছে কেউ যেন বুঝতে পেরেছে কখন আমি ইমেল খুলছি। মনে হলো একেনবাবু কিছু একটা ভাবছেন, কিন্তু ইমেল খোলার এই ব্যাপারটা আমি জানি। অনেক ইমেল প্রোগ্রামে ট্র্যাকিং থাকে, কখন কে ইমেল খুলছে বা ইমেলে দেওয়া লিঙ্কে ক্লিক করছে, যে লোক ইমেল পাঠাচ্ছে সে জানতে পারে। এটা কোনো ম্যাজিক নয়। পরে অবশ্য একেনবাবুকে এটা বলে দিতে হবে। আর কিছু জানতে চান? হ্যাঁ, আপাতত স্যার এইটুকুই। দেখি কতদূর এগোতে পারি। 2-1 দিনের মধ্যেই আবার আসবো। হ্যাঁ, বলে র্যান্ডো সাহেবের কাছ থেকে আমরা বিদায় নিলাম। নিচে সমীর, প্রমথ আর একেন বৌদির বুটিক ঘুরে দেখা সবে শেষ হয়েছে। একেন বৌদির হাতে একটা বড় প্যাকেট, একটা ছবি কিনেছেন। প্রমথও টুকিটাকি কিছু কিনেছে, নিশ্চয়ই ফ্রান্সেসকার জন্য। মেয়েটা আবার হ্যান্ডিক্রাফট খুব পছন্দ করে। ওদের বাইরে দাঁড়াতে বলে আমিও একবার ঢু মারতে বুটিকে গেলাম। একেনবাবুও গুটি গুটি এলেন। অজস্র টুকিটাকি জিনিসে ভর্তি, মোটেই সাজানো গোছানো নয়। তার ওপর একদিকে প্রচুর মণিহারির জিনিস, যেমন তেল, ডাল, ঢেঁকি ছাঁটা চাল, চিড়ে, মুড়ির সঙ্গে নানান ধরনের ড্রাই ফ্রুট, আচার, বড়ি, আমসত্ত্ব ইত্যাদি, যেগুলো খাবার জায়গার পাশের দোকানেও আছে দেখেছিলাম। অন্যদিকে ডাঁই করে আর্টস ক্রাফটসের জঙ্গল, বেশ কিছু লোকাল আর্টিস্টদের আঁকা ছবি, কাঠ খোদাই করা জন্তু জানোয়ার, বাঁশের কঞ্চির ল্যাম্পশেড, কাঁধে ঝোলানো ব্যাগ, ছোটদের জামা, বড়দের পাঞ্জাবি, টেবিল ক্লথ, বেড কভার, কী যে নেই সেখানে। তবে উদ্ধার করতে প্রচুর সময় লেগে যাবে। আরও সময় লাগবে জিনিসটার দাম আবিষ্কার করতে। প্রাইস ট্যাগ বলতে আবার কতগুলো সংখ্যা লেখা, যেগুলো আবার ভালো করে পড়াও যায় না। ভেবেছিলাম মায়ের জন্য শ্রীনিকেতনী কাঠের কাজ করা একটা হরিণ কিনব। কম বয়সী যে মেয়েটি দোকান সামলাচ্ছে সে প্রায় কিছুই জানে না। খাতা মিলিয়ে দাম বলতে একেবারে হিমশিম খাওয়ার অবস্থা। প্রথমে বলল 600, কিন্তু 600 দিয়ে আমি কোনো দিনও ওইটা কিনব না। সেটা বুঝতে পেরেই বোধহয় পরে 200 বলল। আরেকটা ব্যাপার, বেশ কিছু হাবিজাবি বিদেশি জিনিস চোখে পড়ল। মেড ইন চায়না, মেড ইন মেক্সিকো, মেড ইন ইটালি ইত্যাদি। কোয়ালিটি খুবই বাজে, মার্কিন মুলুকে এসব বিক্রি হবে না। প্রথমে একটু অবাকই হয়েছিলাম, তারপর ভেবে দেখলাম এখানকার লোকাল ক্রেতাদের কাছে এগুলোর একটা আলাদা মূল্য রয়েছে। একেনবাবু কিছু কিনলেন না, কিন্তু নেড়ে চেড়ে অনেক কিছু দেখলেন। ফেরার পথে গাড়িতে উঠতে উঠতে সমীরের সঙ্গে একটু গল্প হলো। এই অর্গ্যানিক ফার্ম হাউস আর বুটিক শপ সম্বন্ধে জ্ঞানটা বাড়ল। সমীরের মতে এটা হলো বীরভূমের স্থানীয় দরিদ্র মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য র্যান্ডো সাহেবের একটা স্কিম। এটা চলে কোঅপারেটিভ হিসেবে, কিন্তু পেছনের টাকা জোগান র্যান্ডো সাহেবের।
প্রায় 100-2 মেম্বার আছে কোঅপারেটিভের। তারা প্রত্যেকে দিনে প্রায় 1000 টাকা করে পায়, কিন্তু তার মধ্যে থেকে রাখতে পারে কেবল 200 টাকা। বাদবাকি জমা করতে হয় কোঅপারেটিভের অ্যাকাউন্টে, যাতে কোঅপারেটিভ বড় হয়ে ওঠে এবং পরে আরও নানান জায়গায় ছড়িয়ে পড়ে। বিদেশি মালপত্রগুলো আসে ওই টাকায়। মেয়েরা সবাই খুশি। এই অঞ্চলে মাসে 6000 টাকা এভাবে রোজগার করা সহজ ব্যাপার নয়। দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান। বুটিক, জমি জমা, মুরগি, ছাগল সবই তো দেখলাম, কিন্তু এত টাকা ইনকাম হয় কোত্থেকে? ওটা হলো স্যারের দান, বলতে পারেন সমাজসেবা। এইভাবেই ভেদিয়াতে শুরু করেছিলেন কোঅপারেটিভ। এখন এখানে আরেকটা চালু করেছেন, ওই রামপুরহাটের কাছে একটা গ্রামে। দারুণ না? একদম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। ভগবান ওকে মাল্টিবিলিয়নিয়ার করুক। আপনাদের বীরভূম তাহলে পাল্টে যাবে, কি বলেন একেনবাবু? আমরাও তাই ভাবি। প্রমথর শ্লেষটা সমীর ধরতে পারল না। পরদিন সকালে একেনবাবুদেরকে নিয়ে শান্তিনিকেতন ঘুরতে বেরোচ্ছি, এমন সময় দেখি একেনবাবু চিন্তায় মগ্ন। আপনারা যান স্যার, আমার এখন বেরোতে ইচ্ছা করছে না। কি ব্যাপার একেনবাবু, আপনাকে রহস্যে কাবু বলে মনে হচ্ছে? আরে না স্যার। শুনুন, ভেবে ভেবে সময় নষ্ট করবেন না। আমি যা বুঝছি পুরো ব্যাপারটাই হচ্ছে খ্যাপামো। র্যান্ডো লোকটা ভুগছে প্যারানয়াতে। কোত্থেকে একটা দুটো উড়ো ইমেল এসেছে, তার ভয়ে হাজার হাজার ডলার জ্ঞানগচ্চা দিয়ে আপনাকে লাগিয়েছে রহস্য উদ্ঘাটন করতে। টোটাল ননসেন্স। আরে শুধু একেনবাবুকে কেন দোষ দিচ্ছিস? এখানেও তো লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, সেখানে তো আর কোনো রহস্য নেই। একা একা সারাদিন বাড়িতে বসে থাকবেন। আমরা কিন্তু বাবা লাঞ্চ খেয়ে একেবারে বিকেলবেলায় আসবো বলে দিচ্ছি। তাহলে তো ভালোই হলো স্যার, আমাকেও বোলপুরে একজনের সঙ্গে লাঞ্চ করতে হবে, তাছাড়া কয়েকজনের সঙ্গে দেখাও করতে হবে। এখানে আবার কাদের সঙ্গে? সেটা কি আর আমাদের বলবেন? ঝেড়ে তো কাশেন না। কি যে বলেন স্যার। পুরো দিনটা এদিক ওদিক বৌদিকে নিয়ে ঘুরলাম। আমি বৌদিকে নিয়ে যখন সুবর্ণরেখা বইয়ের দোকানটা দেখছি, প্রমথ চট করে গিয়ে রেলের রিজার্ভেশনটা করে এলো। জানতাম না যে কাছে ইস্টার্ন রেলের রিজার্ভেশন কাউন্টার। তারপর সবাই মিলে চীনা ভবন, ডিয়ার পার্ক, উপাসনা গৃহ, প্রকৃতি ভবন, সোনাঝুরি ফরেস্ট, রবীন্দ্র ভবন, আমার কুটির, ছাতিমতলা, বলতে গেলে একটা ঝটিকা সফর। প্রমথ জায়গাগুলো ভালো করে চেনে, ওই আমাদের গাইড। সবচেয়ে সময় লাগলো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখতে। পাঁচা গেছে একেনবাবু নেই, থাকলে ওর বকবকানি আর উল্টোপাল্টা প্রশ্নে প্রমথ প্রচণ্ড খেপে যেত। ভালো করে কিছু দেখাও হতো না। এর মধ্যে রতনপল্লীর একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে নিলাম। সেখানে আবার দেখা হলো সেই মেম সাহেবের সঙ্গে, যিনি প্রথম দিন আমাদের দিকে বারবার তাকাচ্ছিলেন। প্রমথর চোখেই পড়েছিল। আজকে উনি একটা জিন্স আর টপ পরেছেন। টপটা বোধহয় শান্তিনিকেতনের কোনো দোকান থেকে কেনা, কারণ কাঁথা স্টিচ করা। আজকে আর লুকিয়ে লুকিয়ে দেখা নয়, সোজা একেন বৌদির কাছে এসে তিনি বললেন, Hello, everyone. Hi, I'm Helen Johnson. If you don't mind, can I ask you something? আপনার এই স্কার্ফটা আপনি কোথা থেকে কিনেছেন? এটা এত অ্যাট্রাক্টিভ, আর এত অ্যাট্রাক্টিভ কাঁথা স্টিচের কাজ আমি এখানে কোথাও দেখিনি। এর আগেও আমি আপনাকে একটা রেস্টুরেন্টে দেখেছি, কিন্তু জিজ্ঞেস করব করে করা হয়নি। হেলেনের প্রশ্নের উত্তর সপ্রতিভভাবেই দিলেন একেন বৌদি। আমি তো জায়গাটা কোথায় ঠিক বলতে পারবো না, এরা জানেন বলে আমাদের দেখালেন। যে স্কার্ফটির কথা হেলেন জিজ্ঞেস করছেন, সেটা আমরাই আগেরবার শান্তিনিকেতনে এসে কিনেছিলাম। প্রমথ ফ্রান্সিসকার জন্য গিফট খুঁজছে শুনে প্রমথর মাসি কলা ভবনের এক প্রাক্তন ছাত্রের কথা আমাদের বলেছিলেন। ভদ্রলোকের একটা বুটিক শপ আছে জাম্বুনিতে। সেখানে শ্রীনিকেতনী চামড়ার ব্যাগ, শান্তিনিকেতনী বাটিকের কাজ আর লোকাল সাঁওতালি শিল্পীদের এমব্রয়ডারি করা কামিজ, স্কার্ফ, চাদর ইত্যাদি মেলে। বাইরের মার্কেটে যা পাওয়া যায় তার থেকে অনেক ভালো কোয়ালিটির। প্রমথর সঙ্গে আমিও গিয়েছিলাম বেভারলির জন্য গোটা 2 স্কার্ফ কিনেছিলাম। যাই হোক, তারপর সেটা দেখে আবার একেনবাবু আমাদেরকে ধরেছিলেন। হ্যাঁ, আমার জন্য কিছু একটা বেছে দিন না স্যার, ফ্যামিলিকে দেব। কেন মশাই, নিজে বাঁচতে পারেন না? বৌদিকে উপহার দিয়ে বাহবা কুড়াবেন তো আপনি? আরে কি যে বলেন স্যার, আপনারা তো জানেন
এসব সূক্ষ্ম ব্যাপারগুলো আমি একেবারেই বুঝি না। ঠিক আছে, আমরা বেছে দেব, কিন্তু এর জন্য নিজে ক্রেডিট নেবেন না। না 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 স্যার, আপনাদের সাহায্যের কথা তো আমি সব সময় ফ্যামিলিকে বলি। আমি আর প্রমথ তখন 3-3টে কাঁথা স্টিচ স্কার্ফ বেঁচেছিলাম বৌদির জন্য। সবগুলোতেই সাঁওতালি মোটিভ, নানান জিগজ্যাগ প্যাটার্নের। একেবারে 3-3টে নিতে হবে স্যার। হ্যাঁ, এই কঞ্জুসি করবেন না তো, দিচ্ছেন তো নিজের ফ্যামিলিকে। বৌদি স্কার্ফগুলো পেয়ে এত খুশি হয়েছিলেন যে এবার এসেই আমাদের সঙ্গে সেখানে গিয়েছেন। আরও কয়েকটা স্কার্ফ কিনেছেন কয়েকজনকে উপহার দেবেন বলে। আমি হেলেনকে বললাম, এটা আসলে কেনা হয়েছিল জাম্বুনির একটা দোকান থেকে, কিন্তু ঠিক এইরকম আরেকটা পাওয়া যাবে কিনা সেটা আমি বলতে পারছি না। আসলে এগুলো হাতের কাজ তো, মানে এক একটা হাতের কাজ এক এক রকম ডিজাইনের হয়। তো ওকে, ডিজাইনার স্কার্ফ, আই আন্ডারস্ট্যান্ড। ঠিকানাটা যদি একটু দিতেন। ঠিকানাটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি ডিরেকশনটা দিয়ে দিচ্ছি আপনাকে। হেলেনের খাওয়া হয়ে গিয়েছিল, আমাদের টেবিলে এসে বসলেন। আমি রেস্তোরাঁর ম্যানেজারের কাছ থেকে একটা কাগজ জোগাড় করে নিয়ে একটা স্কেচ করে দেখালাম। শান্তিনিকেতন শ্রীনিকেতন রোড ধরে বড় রাস্তার মোড়ে বাঁদিকে ঘুরলেই বোলপুর বাস স্ট্যান্ড। সেখানে শক্তি বুটিকের খোঁজ করলেই লোকে বলে দেবে জায়গাটা। হেলেন সেটা যত্ন করে ব্যাগে ঢোকানোর পর কিছুক্ষণ গল্প হলো। বয়সে আমাদের থেকে বেশ খানিকটা বড়ই হবেন, থাকেন বস্টনে, তবে ইন্ডিয়ার প্রেমে পড়েছেন। বছরের অনেকটা সময় পুদুচেরিতে কাটান। আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কাজ করি শুনে বেশ খুশি হলেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ওকে। আমার চাইল্ডহুড ফ্রেন্ড আপনাদের ইউনিভার্সিটিতেই জব করে, আর আমারও মাঝে মাঝে নিউ ইয়র্কে যাওয়া হয়। তাই নাকি? কোন ডিপার্টমেন্ট? অ্যানথ্রোপোলজি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলো এক একটা এক এক জায়গায়, তবে কাছাকাছি। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টটা প্রমথর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের খুবই কাছে। আপনি কি করেন? ফরেন্সিক হ্যান্ডরাইটিং অ্যানালিসিস। ও, গ্রাফোলজিস্ট। নো, উই আর ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনার। গ্রাফোলজিস্টরা লেখা দেখে লেখকের পার্সোনালিটি ট্রেট বলতে পারে, আর আমাদের কাজ দুটো লেখা দেখে একই লেখকের লেখা কিনা সেটা বলা। আচ্ছা, এখন কি ছুটিতে? অ্যাকচুয়ালি কাজ এবং ছুটি দুটোই। কাজ প্রায় শেষই হয়ে গেছে, তো রিপোর্ট জমা দিলেই পুরো ছুটি। কী কাজে এসেছেন তা আর জিজ্ঞেস করা হলো না। বলতে চাইলে নিশ্চয়ই বলতেন। বেশিক্ষণ গল্পও করা গেল না। হেলেনের কোথাও যাবার কথা ছিল, ওর কার্ড দিলেন, আমরাও নাম্বার দিলাম। দেশে ফিরে আমাদের ইউনিভার্সিটিতে কখনো আসবেন, দেখা হয়ে যেতে পারে। এগুলো কথার কথা। হেলেন হাসলেন, একেন বৌদিকে অনেক ধন্যবাদ দিয়ে জাম্বুনি ছুটলেন স্কার্ফ কিনতে। বিকেলবেলায় ফিরে দেখি একেনবাবু খুব সিরিয়াস মুখ করে চেয়ারে বসে পা নাচাচ্ছেন। ইন্টারেস্টিং সাইন। কি ব্যাপার, কি হলো আজকে? খুবই ইন্টারেস্টিং ব্যাপার স্যার। মিস্টার র্যান্ডোকে নিয়ে আমাদের আর দুর্ভাবনা করতে হবে না। তার মানে? ভদ্রলোক একটা হাওলা চক্রে জড়িত থাকার জন্য সকালেই অ্যারেস্ট হয়েছেন। বলেন কি? আপনি জানলেন কি করে? ইন্ডিয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর মার্কিন মুলুকের ডিপার্টমেন্ট অফ ট্রেজারি এই ব্যাপারে হাতে হাত মিলিয়ে কাজ করছিল। দাঁড়ান, ইন্ডিয়ার হাওলা চক্রের সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্কটা কোথায়? একটু কমপ্লিকেটেড স্যার। মার্কিন মুলুকের ট্রেজারি ডিপার্টমেন্টে টেররিজম আর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের একটা অফিস আছে। বুঝলাম না, হাওলা চক্রের সঙ্গে টেররিজমের কি সম্পর্ক? সন্ত্রাসবাদের অনেক টাকা আসে এইসব হাওলা স্কিম থেকে। এই হাওলা স্কিমটা কি? হাওলা শব্দটার অর্থ আমার জানা ছিল, একজনকে সরাসরি টাকা না দিয়ে অন্য একজনের মারফতে টাকা দেওয়া। যখন ছাত্র ছিলাম স্টাইপেন্ডের টাকা থেকে বাঁচিয়ে মাঝে মধ্যে মাকে কিছু ডলার পাঠাতাম। ব্যাংক ফি আর বাজে এক্সচেঞ্জ রেট তার বড় একটা অংশ খেয়ে ফেলত, আর টাকা হাতে পেতে মার সময়ও লাগতো। সেটা জেনে আমার এক গুজরাতি বন্ধু একবার বলেছিল এরকম টাকা পাঠানোর দরকার হলে ওকে ক্যাশে ডলার দিতে। পরের দিনই ওর চেনা জানা একজন কলকাতায় মায়ের হাতে অনেক ভালো এক্সচেঞ্জ রেটে ক্যাশ টাকা দিয়ে যাবে। আমি অবশ্য সাহস পাইনি। পরে শুনেছিলাম ওটাই হচ্ছে হাওলা, সরকারের চোখের আড়ালে টাকার হাত বদল। তবে হাওলা স্কিম ব্যাপারটা আমার জানা ছিল না। মানি লন্ডারিং স্কিম মিনু, কালো টাকা সাদা করার কারবার। তার মানে? প্রশ্নটা শুধু বৌদির নয়, আমার মাথাতেও এলো। কালো টাকা সাদা করার কয়েকটা উপায়ের কথা শুনেছিলাম, যেমন কালো টাকা বন্ধুকে ধার দিয়ে সেই ধার শোধ করছে বলে তার কাছ থেকে ব্যাংকের চেক নেওয়া, কিংবা জমির দাম খাতায় কলমে অনেকটা কম দেখিয়ে আসল দামের বাকি অংশ কালো টাকায় দেওয়া।
ইত্যাদি। কিন্তু এখানে কি হচ্ছে? একেনবাবু ব্যাপারটা বৌদিকে বুঝিয়ে বললেন। আসলে মিনু, প্রথম থেকেই আমার মাথায় একটা প্রশ্ন ছিল। র্যান্ডো সাহেব তো বিদেশি, এই দেশে ফার্মল্যান্ড কিনছেন কি করে? বাপি বাবু সেই একই প্রশ্ন তুলেছিলেন। লাকিলি এই সময় আমার এদেশের কানেকশনগুলো কাজে লাগলো। বোলপুরের এইচডিপিও রমেনের কাছে খবর পেলাম যে জমিটাতে উনি আছেন সেটা ওর নয়, এক গুজরাটি ব্যবসায়ীর। এর আগে ভেদিয়াতে যে জমি ছিল সেটাও ওই একই ব্যবসায়ীর। কোঅপারেটিভ কোম্পানি অর্গানিক ফার্ম হাউস একটা ভুয়ো কোম্পানি, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্টের সিগনেচার অথরিটি ওর। সেটা কি করে সম্ভব হয়েছে জানি না, কারণ রিজার্ভ ব্যাংকের নানা রকম নিয়ম কারণ আছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আর ব্যবহার করা নিয়ে। করা হয়েছে সবই ভুয়ো ডকুমেন্ট আর অসৎ ব্যাংক ম্যানেজারদের সাহায্যে। হ্যাঁ, অবাক করলেন মশাই, আপনি এত সব খবর একদিনের মধ্যে পেয়ে গেলেন? আরে না স্যার, আমি তো কিছু জানতামই না, আজকেই জানলাম। রমেনের কাছে জমি আর কোম্পানিটার কথা শুনলাম। আচ্ছা, হাওলা স্কিমের কথা মাঝে মধ্যে শুনি বটে, কিন্তু ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। পুরো ব্যাপারটা এখনো ভালো করে জানি না, কিন্তু কোনো সন্দেহ নেই যে এই অর্গানিক ফার্ম হাউস থেকেই কালো টাকা সাদা করা হচ্ছে। সে কি? কিন্তু কি করে? ভেবে দেখুন স্যার, ওই রকম ছোট্ট বুটিক আর কয়েক একর জমি থেকে 200 জন মেয়েকে পার্ট টাইম কাজের জন্য প্রতিদিন 200 টাকা করে মজুরি দেওয়া সম্ভব? সেটা যদি বা মানা যায়, কিন্তু রোজগার তো শুধু 200 টাকা নয়, প্রত্যেকে পাচ্ছে 1000 টাকা ক্যাশ, তার থেকে জমা দিচ্ছে 800 টাকা অর্গানিক ফার্ম হাউসের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ প্রতি মাসে 24,000 টাকা জমা পড়ছে প্রত্যেকটি মেয়ের কাছ থেকে। 200 জন মেয়ে, তার মানে মাসে 48 লক্ষ টাকা আসছে এই কোম্পানিতে। 12 দিয়ে গুণ করলে বছরে প্রায় 6 কোটি টাকা। 5,76,00,000? ওই হলো স্যার, মোট কথা অনেক। এই ক্যাশগুলো সব কালো টাকা, এসেছিল অসৎ উপায়ে, ড্রাগ বিক্রি করে, বেআইনি জুয়ো চক্র বা চুরির জিনিস বিক্রি করে। ভগবান জানেন আরও কোত্থেকে। ওইগুলো সব সাদা হয়ে গেল। প্রশাসন মনে করছে মেয়ে কর্মীরা নিজেদের কোম্পানিতে টাকা জমা দিচ্ছে, অল্প অল্প করে কিছু টাকা, তাতে তো কোনো অপরাধ নেই। কোম্পানিতে যে এত টাকা আসছে সেগুলো খরচা হচ্ছে কোথায়, তার জন্য কোনো হিসেব দিতে হয় না? আরে না স্যার, ওগুলো তো খাতায় কলমে দেখানো হচ্ছে বিদেশি জিনিসপত্র কেনার জন্য খরচ হচ্ছে। নিশ্চয়ই কেমেন আইল্যান্ড বা অন্য কোনো অফশোর ব্যাংকের সাহায্য নিচ্ছে। ওই কতগুলো মেড ইন চায়না আর মেড ইন মেক্সিকোর সস্তার মালের জন্য? ওইখানেই তো ভুল করলেন স্যার। যেটা আপনি দেখছেন 50 টাকা, খাতায় কলমে ওটা হলো 50,000 টাকা। ধরতে যাচ্ছে কে? আর এদিক ওদিক কিছু ঘুষের খরচ। আচ্ছা, তুমি জানলে কি করে যে এটাই ওরা করছে? আমি শুধু একটা সম্ভাবনার কথা বলছি মিনু। আপনি না অত্যন্ত সিম্পলিস্টিক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। এইসব ব্যাপারে অনেক প্যাঁচ ঘোঁচ থাকে। এদেশেও সরকারকে ফাঁকি অত সহজে দেওয়া যায় না। এটা ঠিক বলছেন স্যার, আমিও পরিষ্কার বুঝিনি বলেই বোঝাতে পারলাম না। ব্যাপারটা নির্ঘাত আরো অনেক কমপ্লিকেটেড। যেটা আনকমপ্লিকেটেড সেটা হলো আপনি কোনো কাজ না করে ফোকটে র্যান্ডো সাহেবের টাকায় ইন্ডিয়া বেরিয়ে যাচ্ছেন। আপনি না স্যার, সত্যি। কিন্তু র্যান্ডো সাহেবের কাজটা যে আমি করব না, আপনি কেন সেটা ভাবছেন? কিভাবে করবেন শুনি? আপনার ক্লায়েন্ট তো এখন জেলে। একটু মুশকিল হলো স্যার, কিন্তু যিনি চিঠিগুলো র্যান্ডো সাহেবকে পাঠিয়েছিলেন তিনি তো জেলে নন। আপনার মুন্ডু। এরপর আমাদের মধ্যে এই নিয়ে আর কোনো আলোচনা হলো না। একেনবাবু আমাকে আর প্রমোদকে দেব আর ফ্রান্সিসকার কথা জিজ্ঞেস করে একটু খোঁটা দেওয়ার চেষ্টা করলেন। প্রমোদই ওকে সামাল দিল। আপনার এত দুশ্চিন্তা যখন, ফোন করে জেনে নিন না। এখন তো হোয়াটসঅ্যাপ আছে, একটা পয়সাও তো খরচা হবে না আপনার। কি যে বলেন স্যার, আপনাদের ফোন আর আমার ফোন দুটো কি ম্যাডামদের কাছে এক হবে? এইসব আগরুম বাগরুম কথাবার্তায় ডিনার পর্যন্ত চলল। পরদিন সকালে বাড়ির বারান্দায় বসে কয়েক কাপ চা আর রতনপল্লী থেকে আনা গরম গরম কচুরি খেয়ে দিব্যি কাটল। দুপুরে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে কলকাতা ফিরব। তবে একেনবাবুর প্রবল দুশ্চিন্তা, গতকাল প্রমথ যে রিজার্ভেশনটা করে এনেছে সেখানে প্রমথর হাতের লেখা পড়তে না পারায় একেনবাবুর বয়স 97 বছর হয়ে গেছে। প্রমথকে আমি যতটা চিনি বোধহয় বজ্জাতি করেই কীর্তিটা করেছে, কিন্তু মুখে চোখে প্রচণ্ড আন্তরিকতা ফুটিয়ে প্রবোধ দিচ্ছে। আহা, এত চিন্তা করছেন কেন? মাথায় একটু পাউডার দিয়ে চুলগুলো সাদা করে দেবো। আর কিরকম গোয়েন্দা মশাই আপনি? হ্যাঁ, ছদ্মবেশ ধরতেও জানেন না? আপনি না স্যার, সত্যি
ফ্যামিলির বয়স 35, আর আমাকে বানাচ্ছেন বুড়ো হাবড়া। এটা কি বলছেন? বৃদ্ধস্ব তরুণী ভার্যা হয় না? এসবের মধ্যেই স্টেশনে যাওয়ার সময় প্রায় এসে গেল। বাড়িতে করা খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা খেয়ে বেরোতে যাচ্ছি, এমন সময় শুকনো মুখে সমীর এলো। সঙ্গে গাড়ি নেই, সাইকেলে এসেছে। ওর কাছে শুনলাম পুলিশ এসে নাকি র্যান্ডো সাহেবকে অ্যারেস্ট তো করেছেই, পুরো ফার্মটাই সিল করে দিয়েছে। সমীরকে অনেক জেরা করেছে ওরা। ও ছাড়া পেলেও বুটিক শপের ম্যানেজার জেলে। শুনছিলে একেনবাবু সিরিজের উপন্যাস ছদ্মবেশী সময়ের প্রথম পর্ব। রচনা সুজন দাশগুপ্ত। একেনবাবুর চরিত্রে বাঁকুড়া মেমস শর্টস থেকে উন্মেষ গাঙ্গুলি। বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব। প্রমথর চরিত্রে ছিল রণদীপ। রিচার্ড র্যান্ডোর চরিত্রে ছিল ইন্দ্রনীল। বার্ড সাহেবের চরিত্রে ছিল তমাল। সমীর বসুর চরিত্রে ছিল স্নেহাদ্রি। একেনবাবুর স্ত্রী অর্থাৎ মিনুর চরিত্রে দিতিপ্রিয়া। হেলেন জনসনের চরিত্রে পূজা। মিস্টার হোলব্রুকের চরিত্রে কৌশিক। ক্যাপ্টেন স্টুয়ার্টের চরিত্রে পার্থ এবং মেন্ডির চরিত্রে ছিল শিপ্রা। নাট্যরূপ নীল এবং আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও। একেনবাবু থিম সৌরভ ভট্টাচার্য। পোস্টার ঋদ্ধিরাজ পালিত। শব্দগ্রহণ রণজয়। আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টস ম্যাক্স। তাহলে দেখা যাক একেনবাবু কেসটা সলভ করতে পারেন কিনা এবং আততায়ী শেষ পর্যন্ত কে হয়।